সত্যি কথা যেটা। খারাপ মানের সাদত রাসেল চিন্তা করা যায়। লাইভ স্ট্রিম করে দিয়েছেন আপনারা, মিউট করা ছাড়া। আপনাদের মতো নষ্ট লোকজন, উফ, মানে এই দেশে আপনাদের সাথে থাকাই যাবে না। আর ফিউচারে বাংলাদেশে আসবেন যখন, তখন বোঝাবো মজাটা। মিউট মিউট ছাড়া লাইভ শুরু করে দিছে নষ্ট লোকজন। এই যে টিটো ভাইকে ওই জাহাঙ্গীরের সাথে এক ছেলে বন্দি করে রাখবো আমি। কি পারবে টাকলা অপদেশটা জাহাঙ্গীর না কালা জাহাঙ্গীর? সবার এই লাইভে আসলে সবার চোখ থাকবে ইন্দ্রের দিকে, আমাদের দিকে কেউ তাকাবেই না। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি তাকাবো আমার মুসের দিকে তাকাবো। ইন্দ্রার দিকে যদি 10 বার তাকায় আমার এনে 2 বার তাকান লাগবো। মোস্ট এমনি রাখি নেই। মোসের পিছনে আমার $6 করে খরচ হয় প্রতি সপ্তাহে। ওই যে টিটুর বইনে ঠিক হয়েছে, পাগলামি শুরু করবো। মানে মোষ পালতে $6 লাগে? জি, প্রতি সপ্তাহে $6 এই মোষ পালতে। একজন লিখছিল যে আমার মুসের খরচ কত, তখন বলতে বাধ্য হয়েছে, এটা বললাম না, এই জন্য বলতে বাধ্য হলাম আর। জি, আজকের মেন্টর কারা, উপস্থাপক কারা কিছুই তো বুঝতেছি না, বক্তা কারা, হোস্ট কারা কিছুই তো বুঝতেছি না। হোস্ট আজকে ইন্দ্রা। নো, ঠিক আছে। ইন্দ্রা জীবনে হোস্ট হবো না, কানের পেছাল পারতে হবো, এ তো জীবনে হোস্ট হবো না। নো হোস্ট হলে আমি হোস্ট হব না। আমি কথা বলছি, আমার অনেক কথা জমে গেছে এক সপ্তাহে, আমার অনেক কিছু। আমি 4 ঘন্টা কথা কইছি ভাই। আমি এই যে 7টা থেকে শুরু করছি, আমি হোস্ট থাকি। আপনি মাঝখানে এক দুই লাইন করে ছেড়ে ঘুমায় যান। আমার এখান থেকে স্ট্রিম হচ্ছে না কেন? আমার প্রোফাইল থেকে স্ট্রিম না হলে তো এটার ইয়া হবে কম। এটা কেন এখান থেকে? আমরা আলোচনা শুরু করি। 1 সেকেন্ড, হ্যাঁ করেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের যে দুইজন আমাদের গেস্ট রয়েছেন তাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই। একজন এখন আগে ছিল হইলো যে কি যেন একটা গান গায়, সেটা এখন মোটামুটি জাহাঙ্গীর ভাই হয়ে গেছে। তখন জাহাঙ্গীর জানেন এই অপদেষ্টা জাহাঙ্গীর, ঠিক আছে? তবে অপদেষ্টা জাহাঙ্গীরের কিন্তু বুদ্ধি হাঁটু নিছে, সাইকুল বাতেন টিটুর বুদ্ধি কিন্তু হাঁটু না, মাথার মধ্যেই আছে, নিশ্চিত থাকেন। আর ইন্দ্রার ব্যাপারে আর কি বলবো, ফারহানা ইন্দ্রা আজকে একটা চমৎকার কথা বলেছে যে তিনি 600 বছর যাবৎ ময়মনসিংহের মুসলমান, এর বাইরে তিনি অন্য কিছু ছিলেন। চমৎকার একটা গবেষণা মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ ফারহানা ইন্দ্রা। যাই হোক, ফারহানা আবার ইন্দ্রা, বুঝতে পারছেন তো? এই জন্য সে একই সাথে ফারহানা, একই সাথে ইন্দ্রা, মানে মুসলমানও আছে আর ইন্দ্রা স্বর্গের দেবী দেবতার পত্নী হিসেবে আছে। যাই হোক, সাইফুল বাতেন টিটু, আমি আপনাকে দিয়ে শুরু করে দিয়েছি, কারণ আমি জানি যে ইন্দ্রা শুরু করলে আর থামবে না, আপনারা তাও থামানো যাবে, ঠিক আছে? আপনি হঠাৎ করে আপনার উপরে জাহাঙ্গীর নামের একটা জিন আসর করলো কেন, এই বিষয়ে আমাদের উপরে আগে যদি একটু বলতেন প্লিজ। আচ্ছা, আমি বলছি, অভিনয়টা দিয়ে শুরু, ঠোঁটটাতে অভিনয় দিয়ে শুরু, যে তিনি ওইটা কেন জানলেন না, কেন ওইটা জানলেন, সব জানে, ওইটা কেন জানে না। ফেসবুকে লাইভ চলতেছে, এমন একটা লাইভ আমাকে শেয়ার দিতে হবে। সেটা যদি পলিটিক্যাল ড্রামা হয় তাহলে ওখান থেকে দিতে হবে, কারণ আমার আল্লামা যেহেতু লেখছেন তাহলে জিন্দাফিরটাও লিখে দেন। জিন্দাফির না লিখলে তোমার কোনো চিনবো না, জিন্দাফির লিখে দেন। পলিটিক্যাল ড্রামা থেকে শেয়ার দেই। আমারটা কেন এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেল বুঝলাম না কিছু। শেয়ার ইন ফিড, এক মিনিট। আপনারা কেউ আমার আল্লামা নাম দেখে রাগ করবেন না, কারণ হলো জামাতে যোগ দিলে ডক্টরেট লাগানো যায়, ব্যারিস্টার লাগানো যায়, অধ্যক্ষ লাগানো যায়, প্রিন্সিপাল লাগানো যায়, তারপরে মানে জান্নাতি লাগানো যায়, তারপরে সবকিছু লাগানো যায়। তো সেই হিসেবে পলিটিক্যাল ড্রামায় আসলো ইদানিং আজকাল ওই আল্লামা বলেন, তারপর জিন্দাফির সবই দিলে বড় কিছু। ওই যে আরেকজন বড়দা লিখে দিছে, টিটোর লিখছে বড়দা, ঠিক আছে, বড়দা। আর ইন্দ্রাই রাখছে আল্লামা জিন্দাফির শেখ করে, জিন্দাফির বাদ দিয়ে দিছে, বুঝতে পারছেন? জিন্দাফিরটা লিখলে আমার কটা ইনকাম হবো, ওইটা রাখে নাই, আল্লামা লিখে দিছে, মানে যাতে খালি বয়ানি করি। তো টিটু, আপনি কি কিছু বলবেন না ইন্দ্রারে দিয়ে শুরু করবো? আপনি টেকনিক্যাল বিষয় দেখতে থাকবেন। না, শুরু করাই যায়, কিন্তু আমি বুঝতে পারতেছি না আমার ফেসবুকটা এখান থেকে কানেক্টই করতে পারছি না কেন। এটা তো বেশ যন্ত্রণাদায়ক টেকনোলজি। আবার তো রাখেন, আমরা বলা শুরু করেন, দর্শক আপনারা কিন্তু একটু পরে জাহাঙ্গীর বানায় ফেলবে, বুঝতে পারছেন? আমি তো ব্যাংসি দেওয়া শুরু করবো, ঠোঁট বেঁকায়, তাই আমরা শুরু করে দেই, পরে দরকার হয় অ্যাড করে নিয়েন। আচ্ছা, নাহলে এটা
নাহলে ওইটা হোস্টকে ওই যে আন্ডারগ্রাউন্ডে যে হোস্ট আছে তারাই দায়িত্ব দেন, সে করতে থাকুক। আচ্ছা, আমার ঘুমিয়ে গেছে। আমার এই পেজটা আর যার কাছে অ্যাক্সেস আছে সে বাংলাদেশে আর কি। বুঝতে পারছি। দর্শক, আপনাদের সামনে এখন তশরিফ রাখবেন আমাদের নয়া জাহাঙ্গীর ভাই। দেখি আমাদের জাহাঙ্গীর ভাই উপদেষ্টা কি বলেন। তিনি সবকিছু জানেন, তিনি বাংলাদেশের সব খবর রাখেন, চৌথ আসমানের খবর রাখেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী খান কিন্তু পায়ের নিচে, মানে তিনি তলার আসমানের উপরে জমিনের নিচে গেছে সব জানেন, শুধু সাংবাদিক যে বাইন্দে নিয়ে গেছে আর্মি এটা তিনি জানেন না। কেন জানেন না এটা একটু অভিনয় করে একটু যদি সাইফুল বাতন টিটু ওরফে বড়দা আপনি একটু যদি আমাদের জানাইতেন। এটা দিয়ে শুরু করেন আর কি। তশরিফ রাখেন প্লিজ। প্রথম কথা হচ্ছে যে ধরেন বাংলাদেশ এইটা মানে আমাদের সবার আগে বুঝতে হবে যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা বাংলাদেশের যে বর্তমান যে সরকার ব্যবস্থা আছে তার কাছে কতখানি অবহেলিত হলে জাহাঙ্গীরের মতো একটা অপদার্থকে এই জায়গাটার দায়িত্ব দিতে পারে। এবং এটার একটা বড় উদাহরণ হচ্ছে গিয়ে, যেমন ধরেন প্রথমে এই যে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সে আওয়ামী লীগের বিপক্ষে হোক, আওয়ামী লীগের যথেষ্ট সমালোচনাকারী হোক, আওয়ামী লীগের শত্রু হোক, সেটা ভিন্ন আলাপ। কিন্তু যেটা ইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা মানে শাখাওয়াত হোসেনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সে একজন অত্যন্ত ট্রেন্ড অফিসার এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার ধারণা আছে এবং আমি তার কিছু বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যখন হয় তখনকার তার কিছু সেই বিষয়েও ওনার কিছু বক্তব্য শুনেছি এবং আমার কাছে মনে হয়েছে না, হি ইজ ট্রেন্ড সোলজার। এবং যখন তাকে হচ্ছে গিয়ে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তখন উনি যে লাইনটি দিয়ে মানে আবার আমাদের সামনে আসলেন সবার সামনে, সেটি হচ্ছে 7.62 মিলিমিটার যে বুলেটটা, সেটি সম্পর্কে আমি একটু আগে দর্শক শ্রোতাদেরকে একটু পরিষ্কার করে দিতে চাই। আমরা এটা সম্পর্কে অনেক বড় বড় নেতাদের মুখে শুনেছি খুব ভুল একটি বক্তব্য দিতে। সেটি হচ্ছে 7.62 মিলিমিটার যেটা, এটি হচ্ছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি কারোর কাছে থাকার কথা না, এটি আসলো কিভাবে। না, এই তথ্যটি একেবারেই উল্টা তথ্য দিচ্ছেন। এখানে উনি যেটা বলেছেন ওনার ওই বক্তব্যটুকু কাট করে প্রচার করা হয়েছে, যেটি সেই বক্তব্যটি আমি একটু আবার দর্শক শ্রোতাদের মধ্যে ক্লিয়ার করতে চাই। পুরো বক্তব্যটি আমার কাছে ডাউনলোড করা আছে। বক্তব্যটি ছিল এরকম, উনি এই বক্তব্যটি দিয়েছিলেন পুলিশ হসপিটাল থেকে বেরিয়ে। আনসার হসপিটাল থেকে পুলিশ আনসারদের একই জায়গায় ট্রিটমেন্ট করা হয়। তো এই যখন উনি যখন ওই জায়গাটিকে ওখান থেকে ওই হসপিটালটি ভ্রমণ করে মানে ভিজিট করে যখন উনি ফিরছিলেন তখন ওনার সামনে সাংবাদিকরা দাঁড়িয়েছে। তখন উনি বলেছিলেন যে আমি এই আহতদের প্রত্যেকের গায়ে দেখলাম যে 7.62 মিলিমিটার যে বুলেট, সেই বুলেটটি এখানে আর কি তাদের শরীরে। তো যদি তাদেরকে গুলি করে, পুলিশ আর পুলিশের গায়ে তো আর গুলি করে না, আনসারের গায়ে গুলি করে না, এই গুলিটা করছে সিভিলিয়ান। তাহলে এই 7.62 মিলিমিটার রাইফেল সিভিলিয়ানের কাছে কি করে গেল? এটা খুব ভ্যালিড একটা প্রশ্ন, অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন যে 7.62 মিলিমিটারের বুলেট কিভাবে, মানে যদি পুলিশ ওনাদের মানে এই বুলেট আনসার বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ বা যারা যারা পুলিশেরও তো অনেকগুলো শাখা আছে, তাদের কাছে যদি এই তাদের গায়ে যে বুলেট লেগেছে সেটি 7.62 মিলিমিটার, এই বুলেট যদি তাদের যদি পুলিশের হাতে থাকে তাহলে আমাদের এটা ধরে নিতে হবে যে পুলিশ পুলিশকে গুলি করছে, অথবা সিভিলিয়ানদের কাছে এই রাইফেল আছে। আমার প্রশ্ন হচ্ছে এই রাইফেল সিভিলিয়ানদের কাছে কি করে গেল? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মানে খুবই 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 ভ্যালিড একটি প্রশ্ন। এবং এই প্রশ্নটি করার কারণে ওনাকে ওনার যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি থেকে সরিয়ে ওনাকে দেওয়া হলো পাট বা এই কোন বালসাল মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়টাই এই মুহূর্তে এই যে আপৎকালীন সময় যদি আমরা বাংলাদেশের এই মুহূর্তে ধরি, এই মুহূর্তে এই মিনিস্ট্রি মানে একদম ওখানে শুধুমাত্র যারা সেক্রেটারিয়েট রয়েছেন তাদেরকে দিয়ে এই মিনিস্ট্রি চালানো যায়। এটি বাংলাদেশের অনেকে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তো হচ্ছে গিয়ে কুশিক্ষিত, তারা এই সম্পর্কে তাদের কোনো ধারণাও নাই আসলে যে এটা আপনিও জানেন, আমি জানি, সবাই আমরা জানি, সেটি হচ্ছে কি মিনিস্ট্রি আসলে মন্ত্রী চালায় না, মিনিস্ট্রি চালায় আমলারা। শেখ ফরিদ কথা ঠিক কিনা? ঠিক, আমরাই চালাই, মিনিস্ট্রি আসলে মন্ত্রী চালান। মিনিস্টার কিচ্ছু করে না, মিনিস্টারের কোনো আসলেই কোনো দায়িত্ব নাই। মিনিস্টার করা ছাড়া তার কোনো কাজই নাই।
তার সাইন করা ছাড়া তাকে এসে একজন মিনিস্টার কয়েক লেয়ারের সেক্রেটারি থাকে, তো সেক্রেটারি এসে বলে স্যার হ্যাঁ ঠিক আছে আমি দেখে দিয়েছি আপনি সাইন করে দেন। পরে যদি ওটা নিয়ে কোনো কাউকেসাল হয় তখন হয়তো সেক্রেটারিকে ধরা হয় যে আপনি এটা কেন আমাকে দিলেন বা ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গায় যেটি ব্যাপার সেটি হচ্ছে বাংলাদেশের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে মিনিস্ট্রিটা রয়েছে সেই মিনিস্ট্রিটাকে কতটা অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে তার স্পষ্ট উদাহরণ এই জাহাঙ্গীরকে এখানে দায়িত্ব দেয়া। কিন্তু তারও আগে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে এই ভদ্রলোক যাই হোক, এই লোক কি করে আসলে এই মিনিস্ট্রির দায়িত্ব পায়? এটি কিন্তু খুব ভ্যালিড একটি প্রশ্ন। কারণ তারও আগে যদি আমি প্রশ্ন করি তাহলে এই লোক কি করে মানে ভাটিয়ারি বিএমএ থেকে উনি পাশ করলেন কিভাবে? উনি কত ব্যাচের? আমার দর্শক শ্রোতা বন্ধুরা যারা আছেন তারা যদি কেউ জানেন তাহলে একটু আমাকে বলবেন যে উনি লং কোর্স কত লং কোর্সের, মানে যারা আর্মি টার্মি সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন লং কোর্স কি জিনিস, সে কত লং কোর্সের এটা আমার জানা খুবই জরুরি দরকার। আমি একটু খোঁজ নিব যে ওর ওই লং কোর্সে আর কোন কোন অফিসার আছে এবং ওই লং কোর্স কি আসলে কোনো বিশেষ ক্ষমতা বলের লং কোর্স কিনা, যে লং কোর্সে এই ধরনের গাধার বাচ্চা বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি জায়গায় চান্স পায়। আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনীতে চান্স পাওয়া সেই আপনার যেটাকে আমরা বলি আপনার যে একদম শুরু থেকে মানে ইন্টার সার্ভিসেস যে ইয়েটা আর কি ওইখানে আইএসবি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, আইএসএসবি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, আইএসএসবি আমি 2বার ফেস করেছি। আইএসএসবি 2বারের বেশি ফেস করা যায় না। তো 2বারের মানে 2বারই হচ্ছে, দ্বিতীয়বারই হচ্ছে কি আপনার মানে ফেস করতে দাঁত বের হয়ে যায়, কারণ প্রথমবারের পরেই আর ওইখানে নিতে চায় না। তা আমার কথা হচ্ছে আসলে এই ভদ্রলোক ওই আইএসএসবি থেকে ওখানে কি করে গেল? এখন এমনও হতে পারে যে একটা সার্টেন টাইম পরে ওনার মস্তিষ্কের উনি হয়তো ওই সময় ভালো ছিলেন, পরে মস্তিষ্ক বিকৃত হয়েছে এবং সে কিছু কিছু জিনিস আছে যেটা যদি আপনি একবার শেখেন আপনার দ্বারা সেটা কোনোদিন ভোলা সম্ভব না। যেমন সাঁতার কাটা, সাইকেল চালানো এবং তারপরে ধরেন মানে বাইসাইকেল চালানো, সাঁতার, এটার সাথে কিছু কিছু জিনিস আছে, এর সাথে মন, মস্তিষ্ক এবং শরীর দুইটা একসাথে কাজ করতে হয়। যেমন ধরেন গাড়ি ড্রাইভিং এ আপনার শরীরের যে পঞ্চেন্দ্রিয় বলে যে বিষয়টা আমরা বলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, প্রত্যেকটা জিনিসই আমার ধারণা কাজে লাগে। তো এই লোক আসলে কিভাবে এই জায়গাটা এর আসলো এটি সবার আগে প্রশ্ন আছে। এবং আপনি দেখবেন যে সে একটি বাক্য গুছিয়ে সুন্দর করে বলতে পারে না এবং কোনো কথা মানে কখনোই হচ্ছে গিয়ে উনি বলতে পারে না। যেমন ওই যে হাদিকে নিয়ে যেটি আমি মিমিক্রি করেছিলাম সেখানে সে বলছে যে কি লাইনটা কিরকম যেন, হাদিকে যে গুলি করেছে তাদেরকে যে ধরিয়ে দিতে পারবে তাদেরকে 50 লক্ষ টাকা জড়িত। মানে হোয়াটস দ্য ফাক, মানে একটা লাইন সে শুদ্ধ করে বলতে পারে না। আমি যদি আমার কাছে বেশ কিছু আমার ওনার সবগুলো ভিডিওই এখানে আছে, তো এটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে এটা কি করে সম্ভব যে এই ধরনের একজন মানুষ এই মানে এর মতো একজন অযোগ্য অথর্ব এই দায়িত্বটা তাকে কেন দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, এই প্রশ্নটি সবার আগে আসবে। এবং তার যে এই অপদার্থপনা আচরণ সেটি সে যখন দায়িত্ব নিয়েছে এর শুরু থেকেই কিন্তু এটি প্রকাশিত যে সে অপদার্থের একদম ফরিদ ভাই এই সে যে একটা অপদার্থ সেটি একেবারে শুরু থেকে কিন্তু এটি প্রমাণিত। তো আমার যে কেন জানি মনে হয় যে এটি খুবই মানে এটা জানেন কিনা আপনারা জানি না, নিশ্চয়ই জানেন আমার ধারণা, যে আগেকার রাজরাজারা যখন হচ্ছে গিয়ে কাউকে উপেক্ষা করতে চাইতো তখন যদি তার রাজরাজাদের কাছে কেউ যাইতো তাহলে তাকে রিসিপশন দেওয়া হতো বা মানে তাদেরকে গ্রহণ করতে হচ্ছে লুলা, বোবা বা শারীরিকভাবে বিকলাঙ্গ এই ধরনের মানুষদের তাকে রিসিভ করা হইতো। এটি আপনারা পাবেন হচ্ছে গিয়ে মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়লে টড়লে এই সমস্ত জায়গায় ইতিহাসগুলো লেখা আছে, আমার এই মুহূর্তে মনে নেই। তো এটা আমার মনে হয় ওই ধরনের একটা উপহাস রাষ্ট্র আমাদের সাথে করছে
যে দিলাম আর কি, এটাই হচ্ছে কি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বাল হালাবেন হালান। তো এইটি কি আর একটি বিষয় আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই। গান স্যালুট অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। মানে যে কোনো রাষ্ট্রে গান স্যালুট অত্যন্ত মানে সামরিক যে সম্মাননায় মানে সামরিক সম্মাননায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে গান স্যালুট। গান স্যালুট হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শহীদ মুক্তিযোদ্ধা এরা পেয়ে থাকে। সেই গান স্যালুট জাতীয় বীরদের দেওয়া হয়। হ্যাঁ, এবং বেসামরিক স্যালুটের ক্ষেত্রে সবচাইতে সিনিয়র স্যালুট হচ্ছে গিয়ে আপনার ওয়াটার স্যালুট। এটা মনে হয় জানেন আপনারা। ওয়াটার স্যালুট বলে একটা ব্যাপার আছে, যেটি হচ্ছে গিয়ে ওয়াটার স্যালুট সম্পর্কে জানি না। না জানা দোষের কিছু না। ওয়াটার স্যালুট সম্পর্কে আপনার জানতে হবে। মানে না জানলে যে আপনি কিছুই জানেন না, ব্যাপারটা তা না। বাংলাদেশের বিমান প্রথম অনেকদিন পরে গিয়ে যে গত সপ্তাহে মনে হয় গেল, তখন দিল না। হ্যাঁ, ওয়াটার স্যালুট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেক সম্মানের। তো এবং সামরিক স্যালুটের মধ্যে হচ্ছে কি সশস্ত্র সালাম। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমার এখানে ওপেন করা ঠিক হবে না, সামরিক বিষয় যেহেতু। হ্যাঁ, ডিসক্লোজ করা ঠিক হবে না। এটি সামরিক বিষয়, এটি প্রফেশনাল সিক্রেসি। হ্যাঁ, প্রফেশনাল সিক্রেসি। তো এইটা মানে আজকে দেখলাম যে কোন জুলাই যোদ্ধা কবে গুলি খেয়েছে, কবে মরছে, আজকে থেকে গান স্যালুট দিচ্ছে। দ্যাটস দ্য ফ্যাক্ট। আই ক্যান শো ইউ দ্য ভিডিও। মানে আমরা আসলে মানে মানে কতখানি মানে রাষ্ট্র, দেশ এসব নিয়ে আসলে কতখানি উপহাস করা যায়। আর এই যে পুলিশের যে সশস্ত্র সালাম দিচ্ছে, মানে একটারও অস্ত্র ধরা ঠিক নাই, একটারও অস্ত্রের অ্যালাইনমেন্ট ঠিক নাই। মানে এদেরকে যদি মানে আমি যদি কোনোদিন সুযোগ পাই, বাংলাদেশ পুলিশকে আমি ট্রেনিং করাবো এই বিচগুলোকে। এগুলো এই যে যারা সশস্ত্র সালাম দিচ্ছে, আপনি জানেন কিনা জানি না, আজকে এই যে যারা পুলিশের অপারেশনে ছিল, যে পিটাপাটি করছে, এরা কিন্তু সব এই প্রেজেন্ট গভর্নমেন্টের নিয়োগ প্রাপ্ত। এবং আপনি এটি যদি আপনারা সামরিক লোক হইতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যেখানে কতগুলো ভুল আছে। মানে কি পরিমাণ, এই যে বুট, কোন জায়গায় বুট থাকবে, কোন জায়গায় রাইফেলের বাট থাকবে, মানে এগুলো প্রত্যেকটা মানে একটা সশস্ত্র সালাম শিখতে একজন লোকের অন্তত 6 মাস লেগে যায়। তারপরে হচ্ছে সিনিয়র আইসা পাথার মধ্যে ঠাস ঠাস করে মারে। সালামটা সবচেয়ে নির্ভুল হইতে হবে। মানে আপনি আপনার অন্যান্য যা কিছু ভুল করতে পারেন, ভুল করেন, কিন্তু সশস্ত্র সালামটা নির্ভুল হইতে হবে। এই কারণ সশস্ত্র সালামটা দেওয়া হয় প্রেসিডেন্টকে, সশস্ত্র সালামটা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে, সশস্ত্র সালামটা দেওয়া হয় আপনার শহীদ মুক্তিযোদ্ধাদের। মানে জুলাই যোদ্ধা যেখানে আপনার এই অবকাশটা তৈরি হয়েছে যে পাবনায় অন্যের ঘরে আগুন দিতে গিয়ে যারা মরেছে তাদেরকে জুলাই যোদ্ধা বলা হয়েছে। যারা যশোরে 19 জন না 20 জন যাত্রাবাড়িতে রেপ করতে গিয়া মায়ের খায় শহীদ হয়েছে, সেটাও জুলাই শহীদ, সেও জুলাই শহীদ। দেখেন ফরিদ, আমি এখানে সবসময় একটি কথা বলি, সেটি হচ্ছে যে কেন ধর্ম এবং রাজনীতিকে আলাদা করতে হবে। কারণ আমার ব্যক্তিগত বক্তব্য আর মতামত দুই জিনিস, এটা বোঝেন। আমার নিজস্ব বক্তব্য হচ্ছে ধর্ম অত্যন্ত পবিত্র একটা জিনিস। সেই পবিত্র জিনিসের সাথে তুমি রাজনীতির মতো অত্যন্ত নোংরা একটা জিনিসকে তুমি মিক্স আপ করছো। ঠিক এই বিষয়টা হচ্ছে এরকম যে জুলাই যোদ্ধা বলে যে বিষয়টি বাংলাদেশে তৈরি করা হয়েছে, তাদের এরকমও মানে নিউজ একদম প্রকাশিত সকল ধরনের গণমাধ্যম, এমনকি বিদেশি গণমাধ্যমেও যেটা প্রুফ, সেটি হচ্ছে যে এরা অত্যন্ত অসভ্য এবং এরা ধর্ষণ করতে গিয়েও মরছে, তাদেরকেও জুলাই যোদ্ধা বানানো হয়েছে। তো তাহলে তো তাদেরকেও মানে আপনি ধর্ষকদেরও তো আপনি হচ্ছে কি সশস্ত্র সালাম দিতে পারেন। এবং যেটি দেখা গেছে যে যে সমস্ত জায়গায় আপনার যে লুটপাটগুলো মানে যখন হচ্ছে গিয়ে ফায়ার ওপেন করেছে, একটি রাষ্ট্রের পুলিশ কখন ফায়ার ওপেন করতে পারে,
রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় যখন হচ্ছে গিয়ে আক্রমণের শিকার হয়, তখন হচ্ছে গিয়ে রাষ্ট্র ফায়ার ওপেন করার একদম সাংবিধানিক ভাবে যদি ওইভাবেও না থাকে, তাদের যে রুল রেগুলেশন আছে সেখানে, তার মানে হচ্ছে গিয়ে তারা হচ্ছে ট্রেইটর, কোনো না কোনো ভাবে তারা ট্রেইটর, এবং রাষ্ট্র তাদেরকে ট্রেইটর হিসেবে সেখানে মানে চিহ্নিত করেছে। সেখানে এদেরকে আমি যদি ওই পক্ষের লোক হই, তারপরেও আচ্ছা ঠিক আছে, তারা ওই করছে, সেই করছে, অমুক করছে, তমুক করছে, তারা বাল ছিঁড়েছে, তাই বলে সশস্ত্র সালাম? হ্যাঁ, তাই বলে সশস্ত্র সালাম? সশস্ত্র সালাম কি মানে চোদায় আসে নাকি? সশস্ত্র সালাম কি চোদায় আসে? মানে না, আমি জানি যে আপনি কুলডাউন বলতে পারেন, আমি আমার ব্যাকগ্রাউন্ড আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনি ক্ষুব্ধ হওয়ার কারণ হলো সশস্ত্র সালামের গুরুত্ব, দায়িত্ব আপনি আমাদের চাইতে 100 গুণ বেশি বুঝেন, কারণ আপনি প্রফেশনাল। এটা আমরা বুঝি। সো এইটা হচ্ছে গিয়ে রাষ্ট্রের সাথে এক ধরনের মশকরা, বাংলাদেশের এই মুহূর্তে 18 কোটি মানুষের সাথে মশকরা, মুক্তিযুদ্ধের সাথে মশকরা, এই দেশের মানে সার্বভৌমত্বের সাথে মশকরা। এই মশকরা করার অধিকার নেই, পেশার সাথে, এমনকি পেশার সাথে মশকরা, পেশার সাথেও মশকরা। এবং আমি একটা কথা বলে দেই, এই সশস্ত্র সালামের যারা অর্ডার করেছে, যারা আদেশ করেছে, যারা যারা এখানে এই পবিত্র অস্ত্র তুলে, অস্ত্র শব্দটার সাথে পবিত্র কখনো যায় না, কিন্তু আমি এখানে পবিত্র বললাম কারণ এই অস্ত্র দিয়ে আমার মাতৃভূমিকে স্বাধীন করা হয়েছে। সেইখানে আপনি এই মশকরা করতে পারেন না। এবং একটা জিনিস বলে দিলাম আমি, শেখ ফরিদ, ইন্দ্রা, দুইজনই মাথায় রাখবেন, এই সশস্ত্র সালামের সাথে জড়িত যারা, প্রত্যেকের বিচার করা হবে, প্রত্যেকের বিচার করা, প্রত্যেকে এটার জন্য দায়ী। ডক্টর ইউনূস থেকে শুরু করে সংবিধান লঙ্ঘনের কারণে যারা যারা এই সশস্ত্র সালাম, প্রত্যেকের বিচার করা হবে, এই বাংলার মাটিতে বিচার করা হবে প্রত্যেকের। সরি, বলেন আপনি। জি, ধন্যবাদ আপনাকে। যে আসলে আপনি যেটা বলেছেন যে এই সশস্ত্র সালামের অপব্যবহারের দায়ে এদের বিচার হওয়া উচিত, আমরা আপনার সাথে একমত। আপনার ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ ছিল, কারণ আপনি পেশাদার ছিলেন, তাই আপনার কাছে এই বিষয়টা ভালোভাবে জানার কথা, তার জন্য আপনি ক্ষুব্ধ। আমি আরো ধন্যবাদ আপনাকে, দ্রুত আপনি লিভ নিয়েছেন, কারণ ইন্দ্রা অস্থির হয়ে গেছে। আমি তো চিন্তা করছি কখন চ্যানেল ভাইঙ্গা ভিতরে এসে বলবো আপনারা দুজন সরেন, আমি কথা বলবো। আমি শুধু তার ভাব দেখতেছিলাম, তার গালের মাংস ফুলতেছিল, তার কপাল উত্তেজিত হইতেছিল, তার চুল কাঁপতেছিল, মানে এইরকম একটা অবস্থা, চেয়ার ভাঙতেছিল। তাই ইন্দ্রা, এই যে দেখেন তো আপনার মতোই চশমা কিনে এটা আপনাদের দেশ থেকে পাঠাইছে কেউ আমার জন্য, যদি এটা ভুলে লেডিস পাঠাই দিছে। যাই হোক, ধন্যবাদ। ইন্দ্রা, আপনার ব্যাপারে আমার প্রশ্ন, দেখেন এইখানে আপনি একটু ব্যাখ্যা দিয়েন, আপনার এখানে এডিটর কেন এটা লিখলো আপনি একটা খারাপ নারীবাদী, এই ব্যাপারে শেষে বা শুরুতে আপনি এটা একটু আংশিক ব্যাখ্যা দেন, বেশি দিয়েন না, আবার বেশি বেশি বলে ফেলেন না, অল্প বললেই ভালো। আমাদের শিরোনাম নেই, আপনিও জানেন, দর্শকরাও জানে, এটা আমাদের শিরোনাম হচ্ছে সাপ্তাহিক আনসেন্সর্ড। এখানে আমাদের কোনো টাইটেল দেওয়া নেই যে কোন বিষয়ে বলা হবে। সুতরাং আপনি আমাদের শুরু করেন। একটা প্রশ্ন আপনার কাছে আমি সুনির্দিষ্ট রাখবো, সেটা হলো এই যে আমাদের যে সুন্দরী আপা, যিনি সুন্দরী কোটায় যিনি অপদেষ্টা হয়েছেন, রেজওয়ানা বন্যা, তার নাকি পাসপোর্টে জমা দিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট, কি সত্যি? এগুলো নিয়ে যদি পাসপোর্টে হিরিক লেগেছে জমা দেওয়ার, এটা দিয়ে আপনি শুরু করেন। ওই যে টিটু যেহেতু মাথা ঘোরাইছে, তাহলে মনে হয় সত্যি কেউ আমাকে মেসেজ করেছিল, আমি সত্যতা যাচাই করতে পারিনি। জি, শুরু করেন দেবী। আমি খারাপ নারীবাদী কেন, এটা আগেই বইলা ফেলি তাইলে। খারাপ না, খারাপ নারীবাদী কারণ হচ্ছে নারীবাদ জিনিসটা এরকম যে সে এমন না যে বেটাদের হেইট করে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের ইকুইটি দরকার, সাম্যাবস্থাটা জন্য আমরা কথা বলি। কিন্তু যেই নারীবাদীরা মনে করেন কোন একটা মেয়ে অন্যায় করছে, তখন আইসা কানবে, থাক বাদ দেও, বেটি মানুষ অন্যায় করছে তো কি হয়েছে ভাই, কেন ভাই? এই যে যেমন আপনার প্রিয়, আপনি যার জন্য 2 ঢোক জল বেশি খান ফরিদ ভাই, আপনার প্রিয় সুন্দরী উপদেষ্টা রেজওয়ানা বেলা, ওর নাম আমি রেজওয়ানা বেলাই বলবো। এই বেলাপা সে যে আগাম কুকাম করতেছে, এখন তাকে কিছু বলা মানে তখন আবার তাদের খুব গায়ে লেগে যায় যে হ্যাঁ, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কেন বলো ভাই। এখানে একটা, এই যে টিটু ভাই যে এতক্ষণ জাহাঙ্গীরকে ল্যান্ডটা করে ট্রস করে দিল, কেউ কি বলছে কিছু যে জাহাঙ্গীরকে কেন বলতেছো? এই জায়গায় যদি বেলাপা থাকতো তাইলেই দেখতেন কতজন ফোস করে চলে আসতো,
হ্যাঁ বেলাকে এভাবে বলছো কেন? ঠিক যেমন আমাদের সৌয়ামী আপাকে যখন আমরা কিছু বলি তখন চলে আসে, হা হা করে তেড়ে আসে যে মনামি আপা। হ্যাঁ নাম সৌয়ামী বললাম, মনামিটাও বলে দেয়, আসল নামটা তো বলা উচিত, কষ্ট করে তার বাপ মায়ের রাখছে। তাই মনামি আপাকে যখন কিছু বলি তখন আবার চলে আসে, হ্যাঁ, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বাজে কথা বলে। ভাই যখন বলি নুনুসের দন বলি তখন কিন্তু কারো কোনো সমস্যা নাই, তখন কিন্তু আবার আমার চরিত্রটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? তখন কিন্তু বলে না যে একটা বেটা মানুষকে কেন এইভাবে বলতেছো, বুঝতে পারছেন তফাৎটা? এই জন্য আমি খারাপ নারীবাদী, বেটা বেডি কাউরে ছাড়ি না। যারা অনেকে মনে করেন যে ফেমিনিজম প্র্যাকটিস করে বা ফেমিনিস্ট হইতে চায়, তারা করে কি মেয়েদের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি সব ক্ষমা করে দেয়, যে এগুলো বলা যাবে না, বললে কি হবে, সোসাইটি তো মেয়েরা এমনি পিছিয়ে আছে, এগুলো সামনে আগে ধরে ব্লা 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 বুঝিছো কি আর কি, বুঝেন নাই? এগুলো বংচং বুঝে আসলে কোনো কাজ নাই, যেটা ট্রু সেটাকে ট্রু বলেই স্ট্যাবলিশ করতে হবে, এর কোনো ব্যত্যয় হওয়া যায় না। যেমন আজকে আমি দেখলাম বদিউল আলম মজুমদার, টিটু ভাইয়ের প্রিয় মনে হয় লোকটা, সে বলতেছে কমিশনের দায়িত্ব পালন করছি কিন্তু সরকারের অংশ ছিলাম না। বদিউল আলম মজুমদারকে আমি চিনি না। চিনেন চিনবেন না, কি যেন আশ্চর্য। আচ্ছা ওকে, যাবেন যদি না আসলে দুজকে যাবেন। আচ্ছা বলেন ইন্দ্রা। বলছে কমিশনের দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না, আপনি মানে বুঝতে পারছেন? মানেটা বুঝছেন? এটা হয়ে আঙ্গা বললো বইয়ের দায়িত্ব পালন করি নাই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হয়ে গেছে সেই রকম। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমান আছে, সে বলছে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিচ্ছে, কিন্তু তার মানে এই না যে ওরা বাংলাদেশের নাগরিক হয়ে গেছে। আই মিন সিরিয়াসলি, মানে এটা যে আমার কাছে কি পরিমাণ হাস্যকর লেগেছে, মানে আমি দেখেছি শুনেছি, মানে তাহলে কি চোদনা আমি তাহলে চোদনা না আপনার কাছে না? টিটো ভাই কই না থাকেন আমি ভুলে গেছি, সুইডেন। টিটো ভাই সুইডেনের পাসপোর্ট ধরেন এক সময় পাবেন, কিন্তু সে সুইডেনের নাগরিক হবে না, বুঝতে পারছেন? ব্যাপারটা হয়ে গেছে এরকম, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক হইতে পারবে না, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সারা দুনিয়া আকাম যা কিছু করে বেড়াবে। আপনি বড়জোর এই কথাটা বলতে পারেন যে আমি যখন সুইডেনের পাসপোর্ট পাবো আমি সুইডিশ হব না, এইটা আপনি বড়জোর বলতে পারেন। হ্যাঁ আপনি সুইডিশ হতে পারবেন না, আমি আর আজীবন বাঙালি থাকবো, বাঙালি থাকবেন, বাট আপনার নাগরিকত্ব হয়ে যাবে সুইডেনের। সে বলতেছে রোহিঙ্গারা পাসপোর্ট বাংলাদেশের পাবে কিন্তু তারা বাংলাদেশের নাগরিক হবে না। আরে রোহিঙ্গাদের তো আমরা কেউ বাঙালি বলতেছি না। একটা নাগরিকের বেসিক আইডেন্টিটি কি হয়? এনআইডি কার্ড হয়, ড্রাইভিং লাইসেন্স হয়, পাসপোর্ট হয়। সেখানে সে পাসপোর্ট হচ্ছে সব ফাইনাল ধাপ, যেটা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন। ইন্দ্রা আমি আরেকটু আপনাকে যদি আরেকটু ক্লিয়ার করি, এনআইডি আর আইডি দুইটা কিন্তু দুই জিনিস। আমার যে এই যে আইডি কার্ডটা, এই আইডি কার্ডটা কিন্তু হচ্ছে গিয়ে মানে এটা কিন্তু ইয়া না, মানে এনআইডি না, এটা কিন্তু আইডি। আইডি আর এনআইডি দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু আপনি পাসপোর্ট কিছু নাই, বাংলাদেশে শুধু এনআইডি আছে না, আইডিও থাকার কথা, আইডিও থাকার কথা যদি না না নাই সেটা তো আমি জানি, কিন্তু এনআইডি হওয়ার আগে এনআইডি বাদ দিয়ে কিন্তু পাসপোর্ট এখানে আপনারা কয়বার করছেন জানি না, আমার হচ্ছে গিয়ে 5টা পাসপোর্ট আছে মোট, মানে 5টা পাসপোর্ট বাংলাদেশেরই আর কি, আবার অন্যভাবে নিয়েন না। প্রত্যেকটা পাসপোর্ট করার আগেই হচ্ছে আমার প্রথম পাসপোর্ট হয় 99 সালে। ওই প্রত্যেকটা পাসপোর্ট করার আগেই আমাকে, আমি যে বাংলাদেশের নাগরিক সেটা আমাকে প্রমাণ করতে হয়েছে। লাস্ট ধরেন আমি যখন আইডি কার্ড দিয়ে যখন সম্ভবত মানে আমি একটা চাকরি করতাম, ওই চাকরিটা ছেড়ে দেওয়ার আসার পরে আমি ওই আইডি মানে করতে হয়, সারেন্ডার করতে হয়, সারেন্ডার করে তারপরে অ্যাজ অন্য লোক আর কি আপনাকে করতে, তখন হচ্ছে গিয়ে আপনি ন্যাশনাল আইডি কার্ডের একদম স্পষ্ট, আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকলে আপনি কোনোভাবে করতে পারবেন না। যদি আপনি শিশু হন, বাংলাদেশের হিসেব মতে যদি আপনি শিশু হন, অর্থাৎ শিশু যাদের হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড হওয়া সম্ভব না, তাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারেন। তার মানে কি ন্যাশনাল আইডি শব্দটার মানে কি ইন্দ্রা? ন্যাশনাল আইডি মানে জাতীয় পরিচয় পত্র, আপনার ওই দেশের ন্যাশনালিটি আপনি হোল্ড করেন। কোন মাদারচোদ তোদের লেখাপড়া করাইছে? কোন মাদারচোদ তোদের এই সব মানে আমলাগিরি শিখাইছে? ইন্দ্রা সমস্যা হয়েছে কি জানেন, মানে আমার এখন মানে উপরের দিকে থুথু ফেলতে হচ্ছে, আমি জানি এটা আমার নিজের মুখে পড়বে।
যখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন এদের বিচার করা হবে না, এটা হচ্ছে প্রবলেম। বলেন, সরি, তখন এরা পার পেয়ে যাবে। তখনও পার পেয়ে যাবে, রাইট। ইন্দ্রা পার পেয়ে যাবে কতদিন টিটো ভাই? 72 সালে বঙ্গবন্ধু যখন বলছে যে যারা সরাসরি রাজাকার ছিল এদের বাইরে বাকিদের মাফ করে দাও, কেন করে দিছে বলেন? কারণ ওনার মানে ওনার শারীরিক কাঠামো যেরকম বিশাল, ওনার হৃদয়টাও বিশাল ছিল। উনি ভাবতেও পারেন না যে বাঙালিরা কোনোদিন ওনার সাথে বেইমানি করবে। ওনার কনফিডেন্স এই লেভেলে ছিল যে পাকিস্তানিরা আমাকে মারতে পারে না, বাঙালিরা আমাকে কিভাবে মারবে? অথচ দেখেন সেই বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বঙ্গবন্ধু খুন হয়েছেন। উনি কিন্তু আরেকজন সেনা প্রধানও জিয়াউর রহমানকে সেনাদের হাতে মরতে হয়েছে। সেইটা পরের হিসাব। সে মানে তার শারীরিক কাঠামো, তার হৃদয় তো বঙ্গবন্ধুর সাথে তুলনার যোগ্য না, তার পজিশন ডিফারেন্ট। মানে কাকের গুস্ত খাইছে সেটাও বলছি। আনমিউট করেন টিটু, আনমিউট। এখানে আমার একটা কথা আছে, কথাটা হলো গিয়ে এই যে জিয়াউর রহমানের সেনাদের হাতেই মরার কথা। হ্যাঁ, জিয়াউর রহমানের এক মিনিট ইন্দ্রা, আমি ব্যক্তিগতভাবে জানি, এটা হয়তো অনেক লোক এটি নাও জানতে পারেন, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর নিজের ফোর্সের সৈনিকদেরকে কি পরিমাণ খুন করা হয়েছে এইটির সত্যিকারের সংখ্যা কোনোদিন বের করা সম্ভব না। এরকমও বলা হইতো যে সে ডান হাত দিয়া নাস্তা করতো আর বাম হাত দিয়ে গুলি করে সোলজার মারতো। আমি আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশ সেনাবাহিনীতে যে ব্যাটালিয়ন গুলো হয় সেগুলো কিভাবে হয়, যেমন ধরেন 1 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, 2 আর্টিলারি ব্যাটালিয়ন বা এরকম ফার্স্ট ইনফেন্ট্রি ব্যাটালিয়ন, সেরকম একটি ব্যাটালিয়নের নাম ছিল 22 বেঙ্গল রেজিমেন্ট। 22 বেঙ্গল রেজিমেন্ট নামে কোনো রেজিমেন্ট কিন্তু এখন নাই, কারণ 22 বেঙ্গল রেজিমেন্টকে খুব অল্প সময়ের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিছে বুলডোজার দিয়ে জিয়াউর রহমান। এটি যারা চাকরি করে তারা প্রত্যেকে জানে 22 বেঙ্গল রেজিমেন্টকে জিয়াউর রহমান, তাহলে কারে মারবে না কারে মারবে? আমারে? জিয়াউর রহমানের তো ওইভাবেই মরা উচিত। জিয়াউর রহমানের যে কাইটা কুচি কইরা মানে পরমাণু ভাগ কইরা যে কুত্তারে দিয়া খাওয়ায় না, এইটা হলো জিয়াউর রহমানের ভাগ্য। সরি, বলেন। টিটো ভাই আজকে আমার কথাই কইতেছেন, আমি রাগ করে যাবো। আমি তো ভাবতেছি আপনি আমার গালাগালি শুরু করেন। প্লিজ ক্যারি অন। সেনাবাহিনীর কথা কইতে গিয়ে যেখানে চলে গেলেন সেখান থেকে আবার ঘেটি ধরে নিয়ে আসলাম। সেটা হলো যে আমাদের ওয়াকার ইউনূস সাহেব বলেছে ইলেকশন না হওয়ার কোনো চান্স নাই। আমাদের প্রিয় সেনাবাহিনী, আমাদের প্রিয় শান্তিতে কি জানি আছে না তাদের, মানে টিটো ভাই মাইন্ড করতে পারেন, আপনার ছেড়ে আসা ডিফেন্স, তো ওরা এরকম শান্তিতে সমুদ্রে কি যেন তুলতেছে, মনে আসতেছে না, যাই হোক বাদ দিই। তো তারা এখন দেশের শান্তি রক্ষায় ইলেকশন, হ্যাঁ এইটা সুন্দর কথাটা। তো এরকম করবে, নৌবাহিনী প্রধান ছাগলের মতো 2 খান দাড়ি রাখছে, ওর চেয়ে আমার দাড়িও বেশি। আমি যদি ঠিকঠাক মতো প্লাক না করি আমার দাড়ি ওর চেয়ে বেশি হইব কাউন্ট করলে, ট্রাস্ট মি। তো সেই কিছু কর নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। ওই দাড়ি ওই পর্যন্ত ছাগলা দাড়িটা সে বলতেছে আমরা যুদ্ধ জাহাজ রেডি রাখবো। ভাই ইলেকশনের যুদ্ধ জাহাজের ফাংশন কি? মানে ইলেকশন হচ্ছে বাংলাদেশে, অন্য কোনো দেশের সাথে তো না যে নৌবাহিনী যুদ্ধ জাহাজ রেডি রাখবে, সাগর নদী পার হইয়া যাবে ওইখানে। যুদ্ধ জাহাজ যদি রেডি রাখবে, সাবমেরিন রাখলে বেশি ভালো না? কোন উপর দিয়ে যাওয়ার নিচ দিয়ে যাওয়া তো বেশি ভালো, সেফ, তাড়াতাড়ি যেতে পারবো ট্রাফিক আরায়। সার্কাসের দেশ চলতেছে, এবং সেই সার্কাসের মধ্যে আজকে বিটিভিতে আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন প্রিয় গণতন্ত্রের ইমাম নাহিদ। সে ভাষণে বলেছে 18+ সবাইকে আর্মি ট্রেনিং ম্যান্ডেটরি করবে সে। আচ্ছা, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে ওর যে স্বাস্থ্য, ও নিজের দিকে চাইয়া দেখছে এই স্বাস্থ্য নিয়ে ওর আগে ট্রেনিং করা দরকার না, ওর আগে ফিটনেস ট্রেনিং করা দরকার না? কারণ সারাক্ষণ তো ওরা দুঃস্বপ্ন দেখতেছে, এই যে লিগ আইলো দৌড়া করলে ও হয়তো দৌড়ে পিছায়া পড়বো। ওর ট্রেনিংটা কে করাবে আমাকে কোন? এই যে ধোরা সাহেব জাহাঙ্গীরের কাছে ওকে পাঠাইতে হবে না ট্রেনিং এর জন্য? ফরিদ ভাই, ট্রেনিং এর জন্য যদি ওকে জাহাঙ্গীরের কাছে পাঠানো, জাহাঙ্গীর সবচেয়ে ভালো কওমি মাদ্রাসায় পাঠাইলে ট্রেনিং ভালো করে দিবে। হ্যাঁ, ও না, ওগুলো ট্রেনিং তো অন্যরকম ট্রেনিং।
ওগুলা বলে লাভ নেই। কিন্তু জাহাঙ্গীরের কাছে যদি তাকে কি জানি আর্মি ট্রেনিং এর জন্য, মিলিটারি ট্রেনিং এর জন্য পাঠানো হয়, তাহলে কেমন হয় বলেন? সে বলতেছে 18+ সবাইকে। ভাই কেন বাংলাদেশ এমন একটা দেশের 18+ সবাইকে মিলিটারি ট্রেনিং এ ট্রেইনড হইতে হবে? কারণটা কি? বাংলাদেশ কি কোনো ওয়ার জোনের মধ্যে পড়ছে? বাংলাদেশের চারদিকে সব শান্তশিষ্ট জায়গা, এখানে তো ওয়ার জোনের মধ্যে পড়ার কিছু নাই। যদি না তারা পাকিস্তানের সাথে ফেডারেল কমিশন গঠন করে সেই 71 পূর্ববর্তী সময় ফিরে যাইতে চায়। কে পিপলস রিপাবলিক না কি জানি ছিল পাকিস্তানের ইয়েটা, আমি পুরোটা ভুলে গেছি। পূর্ব পাকিস্তান, ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামী হ্যাঁ রিপাবলিক অফ পাকিস্তান। এই যে মুরব্বী মানুষ দরকার, থ্যাংক ইউ। মুরব্বী মানুষ থাকলে অনেক ইনফরমেশন সহজে হাতের কাছে চলে আসে, গুগল করা লাগে না। তো এই ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান হয়ে গেলে তখন তো এগুলা লাগবে, বুঝেন না? কারণ ওই যে আফগানিস্তানের সাথে লড়াই করা লাগবে, বালুচদের সাথে লড়াই করা লাগবে, করে করে তো কমা লাগবে। এখন ওরা তো কমে আসছে, সেখানে এখানে ফ্রি যদি কামলা পাওয়া যায়, যারা মনে করেন দেওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। একটু আগে টিটো ভাইয়ের কথার মাঝখানে যখন আমি ফোন কাটলাম যে ওয়াটার স্যালুট দিল, ওয়াটার ক্যানন দিয়ে স্যালুট দিল এয়ারপোর্টে প্লেন যাওয়ার পরে, তো ওদের তো এটা ম্যান্ডেটরি ভাই, ওদের এটা দরকার না? সারা বিশ্ব জানে পাকিস্তান একটা টেরোরিস্ট রাষ্ট্র, অথচ বাংলাদেশিদের কত হাউস পাকিস্তানের সাথে মহব্বত। পুরনো কথা আরেকটা জানে, বিহারিস্তান। আচ্ছা, আরো মজা লাগে যখন আমি দেখি যে এই যে আমি গাইল দিলে আবার হিন্দুগুলা মাইন্ড করবো, কিছু করার নাই, আই এম নট সরি ফর দ্যাট। হিন্দুগুলা নাচতে নাচতে দেখে আবার পাকিস্তানি ড্রেস পিন্ধার জন্য খুব উদলা হয়ে ঘুরে। কি ভাই, তো সমস্যা কি? 71 সালে লুঙ্গি খুইল্লা সিন্দুর। ইন্দ্রা আমার একটু ফোন কাটতেই হবে। শুনেন, এই হিন্দুদের ব্যাপারে যদি আমি বলি, তাহলে এরা আসলে বেঁচে থাকার জন্য একটা কৌশল অবলম্বন করছে, এছাড়া আর কিছু। পাকিস্তানি ড্রেস পরে থাকা কোনো কৌশলের মধ্যে হইতে পারে না। পারে। আমি গার্লস গ্রুপে দেখি পাগলা হয়ে পাকিস্তানি ড্রেস কিনতেছে নিজের টাকা দিয়ে। কেন ভাই? কি কারণে তোকে পাকিস্তানি? আমি প্রচুর হিন্দু চিনি ভাই, যারা মনে করেন কুরবানি ঈদে মুসলমানদের চেয়ে বেশি উইশ করে, বেশি নাচানাচি করে, দেখানোর জন্য যে দেখো আমরা তোমাদের সাথে কত ভালো। কিন্তু দেখেন ঘাটটা ঘুরায় ওই সবার আগে মালাওয়ান গাইল দেখায়, ও এটা জানে, কিন্তু তারপরে ওকে বেশি শো করতে হয়, সেটা ডিফারেন্ট জিনিস। বাট আমি যেটা বলতেছি যে এই যে বাঙালিরা কেন পুনমারা খাবে না? হিন্দুগুলা যে লাল হয়েছিল, সেই লাল হওয়ার পরে তাদের লজ্জা শরম তো হয়ই নাই। এখন দেখছি যেহেতু ঈদের সামনে, আমি এই জন্য কথাটা তুললাম, গার্লস গ্রুপে দেখি এরা হিন্দুগুলা স্পেশালি, মানে আমি কমেন্ট গুলাও চেক করি, যখন কোনো গার্লস গ্রুপে পোস্ট দেখি যে পাকিস্তানি ড্রেসের ব্যাপারে, পাকিস্তানি প্রোডাক্টের ব্যাপারে, দেখি হিন্দুগুলা নাচতে ওগুলো পরে। কারণ ওদের পূর্বপুরুষদের ইতিহাস ভুলে গেছে, ওদেরকে কিভাবে খুঁজে নাম এবং সিঁদুর শাখা দেখে মার্ডার করা হয়েছে, এটাকে ওরা ভুলে গেছে। মুসলিমগুলো তো মোনাফেকই, তাদের কথা বাদই দিলাম। এরা মোনাফেক না হলে কি জামাত সাপোর্ট করতো মুসলিমগুলো কোনোদিন? এটা সম্ভব যে জামাতের প্রতিষ্ঠাতা তার মৌদিদির ছেলে, সে বলে আমরা কোনোদিন জামাতে ইসলামকে আমাদের বাড়ির চৌহদ্দিতে ঢুকতে দেয় না। আমার বাপ আমাকে ইসলামে কি জানি ইংলিশ মিডিয়ামে পড়াইছে, এই জামাতে ইসলাম আমাকে সাপোর্ট করতে দেয় নাই কোনোদিন। কারণ আমার জানে, এবং সে তার সংসদে না কোথায় যেন অবাক হয়ে বলছে যে আমি অবাক হয়ে যাই বাংলাদেশের মানুষ কিভাবে যে দলটা বাংলাদেশ চায় নাই সেই দলটা বাংলাদেশে রাজনীতি করে। এটা একটা বাংলাদেশ একটা বিরল দেশ, এই কথা সে বলছে। এবং বাংলাদেশে আসছিল মনে হয় 2013 সালে, তখনও কে একজন বলে গেছে যে বাংলাদেশ এরকম অদ্ভুত কেন? কারণ বঙ্গ হইছে বেইমানের যাচ্ছে। এই যে বঙ্গবন্ধু বলছিলাম যে কথায় আমি ছিলাম, টিটো ভাই বারবার আমার পক করে মানে ডিস্ট্রাক্ট করে দিছে। বঙ্গবন্ধু বলছিল বাঙালিরা বেইমান হইতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আজকের দিনে দাঁড়ায় এটা সত্য, বাঙালিদের যে বেইমান বাংলাদেশে আর কোথাও নাই। বাংলাদেশ বলতে সরি আমি ভুল বলছি, পৃথিবীতে আর কোথাও নাই এত বড় বেইমান। দেখেন বাঙালি লোকজন ইউরোপ যাবে, আমেরিকা যাবে, তারপর ধরেন জার্মানি তো ইউরোপের মধ্যে, সরি আমি ভুল বলতেছি, রাশিয়া যাবে, চায়না যাবে, জাপান যাবে, গিয়া ওখান থেকে যাবে বাংলাদেশে জামাত আসুক, বাংলাদেশ যেন আফগানিস্তানের মতো চলে। কেন? লজিকটা কি আমাকে বলেন। তাকে যদি বলেন যে তাইলে তুমি যদি তাই চাও, তাহলে তুমি ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া ছেড়ে তুমি আফগানিস্তানে যাও। না, আমি আফগানিস্তানে যাব না। কেন? ওখানে জীবনমান উন্নত না, ভালো না, মেয়েদের স্বাধীনতা নাই। তখন এই যে আমার এবার ইন্টারেক্ট করতো, তখন আরো জামাল বীরা পাগলা হয়, 3টায় টিমের হালি বেচবে, 5টায় বেচবে না। জামাল বীরা পাগলা সে আবার বাংলাদেশে জামাতি শাসন চায়, কিন্তু নিজে বাংলাদেশে থাকবে না, নিজে থাকবে ইহুদি নাসারাদের দেশে, খ্রিস্টানদের দেশে, যেখানে নিজের ইচ্ছা মতো গিয়ে চিল্লানো যাবে আমি আমার মতো নামাজ পড়ার জায়গা চাই, আমি মাইনরিটি, আমাকে তোমরা সেখানে সে মুসলিম ভিকটিম কার্ড খেলবে, বুঝছেন? 20 বছর বারে চাকরি করে ওই বারের টাকাতে বাংলাদেশে মসজিদ বানায় আর কয় যে সরিয়া আইন চাই।
পারফেক্ট। বাঙালি কিরকম উঁচু মানে চলো যাতে এইরকম তো আমার একদম আমার বাড়ির পাশেই আছে। মানে আমি সুইডেনে আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে এই মানে আমি আপনি আছেন মানে যেকোনো একটা ফ্যামিলিকে চিনি, তারা হচ্ছে গিয়ে রেগুলার মসজিদ মাদ্রাসায় টাকা দেয়। কিন্তু তারা ২ টা বারের মালিক। এই সুইডেন। সুবহানাল্লাহ। জি, ইন্দ্রা আপনারা আজকে খুব ডিস্টার্ব যেটা করতেছি আমরা। বলতেছিলাম যে বলেন। বাঙালি হইছে সেই রকম মোনাফেক জাত যারা বাংলাদেশে খুব ভালো থাকবে টাকবে, ঠিক আছে, খুবই সুন্দর, তারা ট্যুরে যাবে, ট্যুরে যে দেশেই যাক, সৌদি আরব বা এই টাইপের আরব দেশ যে দেশেই যাক, গিয়ে প্রথম কথা হইছে হালাল ফুড খাবো, দ্বিতীয় কথা হইছে সস্তায় মদ কই পাবো, তৃতীয়টা আমি আর পাবলিকলি বললাম না। ওটা আমরা বুঝে নিয়েছি। বুঝে নিয়েন আমার মুখ খারাপ, আমি এত খারাপ কথা আর বললাম না, যে আমি তো এমনিই খারাপ। তো দেখেন তারা ফুড খাবে হালাল, তারা সাথে বউ থাকলে বউয়ের মাথায় থাকবে 7 হাত ঘোমটা, নিজে পরবে 3 কোয়ার্টার প্যান্ট, কিন্তু আবার মদও খুঁজবে, বউ বাচ্চাকে হোটেলে রেখে সে গিয়ে মদ খাই আসবে। আমি নিজে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি, যদিও আজকের যেহেতু আমাদের টপিক নাই এখানে, প্রচুর অন্য মানে আমাদের কথা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তারপর আমি এই কথাটা বলবো। আমি 19 সালে কোরিয়া থেকে যখন ফিরি, তখন আমাদের ট্রানজিট ছিল চায়নার গুয়াংজুতে। তো ওইখান থেকে যখন বাংলাদেশের জন্য যাত্রা করি, কোরিয়া থেকে গুয়াংজু আসছি, গুয়াংজু থেকে আবার বাংলাদেশ, সেকেন্ড প্লেনটাতে যখন উঠলাম, প্লেন ভরা দেখলাম বাংলাদেশি কোন একটা কোম্পানির লোকজন গেছিল ওইখানে, একসাথে ফিরতেছে, সবাই একসাথে যে একসাথে ফিরে না, প্লেনটা ছাড়ছে কি ছাড়ে নাই, ট্রাস্ট মি, মানে সবাই পাগলা হয়ে মদ খাওয়া শুরু করছে। এবং আমি একা একটা জিন্স টপস পরা আমি একটা বাচ্চা নিয়ে ট্রাভেল করতেছি, এটা নিয়ে তাদের খুব জেনি শুরু হয়ে গেছে। আবার ট্রেন মানে সবচেয়ে মজার বিষয়টা কি, আমি তো মনে করেন কানে ইয়ারফোন গুঁজে সিনেমা দেখতেছিলাম, আবার মানে মাঝে মাঝে অফ করে তাদের নটাঙ্কিবাজি শুনতেছি, হ্যাঁ এই মদটা খাবো না ওই মদটা খাবো, বহুত কথাবার্তা। আবার হালাল ফুড খাইছে চায়নাতে খুঁজে খুঁজে, বুঝেন, কিন্তু প্লেন ওইটা কিন্তু তারা মদ খাইতেছে। আচ্ছা, যখন বাংলাদেশের কাছাকাছি চলে আসলো না, ঝটপট তারা দেখলাম প্রত্যেকেই একদম ওয়াশরুমে লাইন লাগাই দিছে, গেল ফ্রেশ হইলো, মুখে চোখে পানি দিল, মানে ফ্রেশ ট্রেশ হয়ে নাইমে আসছে বাসায়, যেন কোনো মতেই ধরা না খায়। না 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 না, চায়না গেছি বলে কি আমরা হালাল কিছু হারাম কিছু খাই আসছি নাকি? আর প্লেনের ফ্রি মদ আমরা কখনো খাই না, আমরা শুধু ডুডু খাই। তারা এত ভালো লোক, মানে এই যে বাঙালির যে ক্যারেক্টারটা, এটা বলার কারণ হইলো বাঙালি এত হিপোক্রিট জাত। না না না, এখানে আমার আবার একটু আপনাকে পিংস করতে হবে। মুসলমান বাঙালি না, ওটাও না, মুসলমান বাঙালি না, বাঙালি মুসলমান বলে কিছু হয় না। এটি আপনাদের একেবারে কমপ্লিট একটি ভুল সিলেক্টেড শব্দ। শব্দটা হবে বাংলা ভাষী মুসলমান। সরি, বাংলা ভাষী মুসলমান। বাংলা ভাষী মুসলমান, এবার বলেন। বাংলা ভাষী। হ্যাঁ, ইন্দ্রা ক্যারি অন। এদের এই মোনাফিকি আচরণ দেখেন, একই সাথে তারা মদ খাইতেছে, একই সাথে তারা বিদেশে হালাল খাবার খুঁজতেছে, আবার ওই যে কি জানি কয় নারীও খুঁজতে, সবই ঠিক আছে, কিন্তু আমি কেন জিন্স টপস পরলাম, একা একা ট্রাভেল করতেছে, এটাতে তাদের খুব অ্যালার্জি হয়ে গেল। ডিফারেন্সটা বুঝতে পারছেন? এরা প্রত্যেকে উন্নত দেশে যাবে, উন্নত দেশে ঘুরবে ফিরবে খাবে, বাট নিজের দেশে যাবে শরিয়া আইন। কারণ শরিয়া আইন যদি বলেন, এদেরকে খেয়াল করে দেখবেন যে রিসেন্ট টাইমে নারীরা বাংলাদেশে বেশ কন্ট্রিবিউট করে, কিন্তু সংসারে যার সংসারে ভালোই কন্ট্রিবিউট করে, যেন অনলাইনে কাজ করে হোক, অফলাইনে কাজ করে হোক, যাদের অনলাইন বিজনেস আছে তারা বিজনেস দিয়ে, যারা চাকরি করেন না ছোটখাটো যেটাই করেন না কেন, বা মানে অনেক এন্টারপ্রেনার আছে, সব মিলায়। তো বউয়ের তরফ থেকে যখন একটা ভালো অ্যামাউন্ট সংসারে কন্ট্রিবিউট হয়, তো যে একটা স্টেবল একটা লাইফ, ছেলেদের যে মজাটা যে আসছে, যে আমার একার সংসারটা টানতে হচ্ছে না, এরা দেখবেন ইনায় বিনায় আবার কিন্তু একটা ন্যারেটিভ স্ট্যাবলিশ করতে চায় যে না 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 না, মেয়েদের কাজ করা, বাইরে কাজ করা খারাপ সেটা না, বাট শালীনতা রাখতে হবে। হ্যাঁ, শালীনতা যেমন আমার কাছে শালীনতা একরকম, টিটো ভাইয়ের কাছে আরেক রকম, তেমনি আমাদের চুম্মা শফিকের কাছে আরেক রকম, যে কারণে তার কাছে ওয়ার্কিং ওমেনদের প্রস্টিটিউট মনে হয়েছে। তার নিজের বউ কিন্তু আবার ডাক্তার, এটা খেয়াল কইরা, নিজের বউ ডাক্তার, নিজের বউ ডাক্তার, আর মেয়ের জামাই মেয়ে এগুলোও মনে হয় ডাক্তার, ফুতের বউ মনে হয় ডাক্তার, ফুতের বউ মনে হয় ডাক্তার। চিন্তা করে, জামাতেরা ঘরে বাইরে সবাই চাকরি করে। হ্যাঁ, বাংলাদেশে বরং আওয়ামী লীগ বিএনপির অধিকাংশই চাকরি করে না, জামাতের সবাই পেশাদার, বোনেরা চাকরি করে। হ্যাঁ, জামাতের সবাই চাকরি করে, এটা আমি
আমি জানি। না আমিও জানি, আমি জানি এটা কেন বললাম, কারণ জামাতিদের এই চাকরিটা করতে হয়। কেন করতে হয়? কারণ জামাতি যে কোনো একটা প্রতিষ্ঠান আপনি দেখবেন নিজেদের লোক ছাড়া কাউকে নেয় না। তো এই লোকগুলো তো কাউকে নিজেদের দেয় না। ঘরের আরেকটা লোক হইতে হবে, চাকরি না আরেকটা করলে কারণ লাইগা দিবে। আরেকটা আরেকটা কারণ হইতে পারে, এটা কইলে আবার আমরা গালি দিব, তারপরে বলি। কারণ ওরা তো জানে ওই যে জামাতে শফিক কি যেন কইছে, ওই কামও করতে পারে। কারণ ওরা তো ওইরকম, তাই সবারই তাই মনে করে। না, ওটা তো বুঝলেন? ডেফিনেটলি যা করে। করছে। এই যে 501 নাম্বার নাম তো হুদাহুদি হয় নাই। মানবিক বিবাহ বইলেও তো একটা ব্যাপার আছে। মানবিক দিকও তো দেখতে হয়, তাই না? হিউম্যানিটি রাইটস বলে আছে না টিটো ভাই বলেন? হিউম্যান রাইটস হ্যাঁ, তো হ্যাঁ। আপনারও দেখতে হয়। তো এইসবের জন্য মানবিক বিবাহও চলে। তো যেটা বলতেছিলাম, এই যে জামাতিরা বেশি চাকরি করে, এইটার লজিক্যাল কারণ হচ্ছে নিজেদের প্রতিষ্ঠান চালাইতে তাদের নিজেদের লোক খুবই প্রয়োজন, যে কারণে তাদের নিজেদের, হ্যাঁ, এই প্রত্যেকে জন্য। চাকরি করে। এবং স্টুডেন্ট গুলো সাধারণত স্টুডেন্ট লাইফ থেকেই কামানো শুরু করে, কারণ তাদের রাইট। লোক দরকার। আর এই যে দেখেন আওয়ামী লীগ বিএনপির, এরা মনে করেন সচেতন করবে কিন্তু নিজেরা করবে না, যে কারণে, এবং তারা বলবে আওয়ামী লীগের, এই যে টিটো ভাই একটা দোষের কথা যে বললেন, এই কারণে আমি এই কথাটা তুললাম যে আওয়ামী লীগ এসে বিচার করবে না। এটার বলার কারণ হয়েছে আওয়ামী লীগের লোকজন বলে, ইহা তো খুঁজে ধইরা লোক কি পাওয়া যায় যে খুঁজে খুঁজে আওয়ামী লীগের লোক নিমু? জামাইটার কিভাবে পায় আমাকে একটু বলেন। আমি বলি, আজকে বলি, না, পরে বলেন। জিজ্ঞেস করছেন। না, আপনি অনেক কম করছেন আমাকে, আমার এখন কইতে দেন। শাট আপ। আজকে একজন দেখলাম কে যেন কমপ্লেইন করতেছে যে প্রশাসনের টপ টু বটম জামাত দিয়ে ভরা। ভাই তোরা এটা আজকে সম্ভবত বিএনপির লোকটা, তোরা এটা আজকে বুঝলি যে প্রশাসনের টপ টু বটম জামাত? আমাদের অথচ আগে জানি। দাঁড়ান, এখানে কথা এখানে আরো অনেকগুলো টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এদের বেশিরভাগের চাকরি আওয়ামী আমলে। বলেন লীগের আমলে তারা নাকি কোটার জন্য চাকরি পায় নাই, তারা নাকি ছাত্রলীগের জন্য চাকরি পায় নাই, তারপর তারা টাকা পয়সা দিতে পারে নাই তাই জন্য চাকরি পায় নাই, তারপর তারা জামাতি কানেকশন সেই জন্য চাকরি পায় নাই। অথচ আজকে আমরা সবাই খুলে আম দেখতে পাচ্ছি প্রশাসনের টপ টু বটম প্রত্যেকটা মানুষ জামাতি। তাইলে এতদিন যারা চাকরি পায় নাই করে কান্দাকাটি করতো, এরাই দেখতেছি এখন মানে বুক ফুলায় বলে আমরা তো এত বছর ঠিকই জামাত কইরাও চাকরি করছি, কেউ তো আমাদের ধরতে পারে নাই। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে মোনাফিকি বেঈমানের কথাগুলা, আসল কাহিনীটা হইলো এই, এরা সারা জীবন থাকবে, আছে, ছিল। এদেরকে আইডেন্টিফাই করার জন্য আমাদের লাইফে এই 5ই আগস্টে যে কত বড় একটা ভূমিকা রাখছে, মানে মনে কষ্ট লাগে। আমাদের যারা তৃণমূলের কর্মীরা মারা যাচ্ছেন, যারা ঘরে থাকতে পারতেছেন না 18 মাস ধরে, যারা এই যে 2 দিন আগে একজনের দেখলাম মা মারা গেছে, একজনের বাবা মারা গেছে, জেল গেটে নিয়ে গেছে, আরেকজন জানাজায় আসতে পারে নাই, ফোন করে যে জানাজার আগে যে ক্ষমা চাইতে হয় সবার কাছে বাপের তরফ হয়ে। তো এগুলো চোখে দেখতেছি, কষ্ট লাগে। কিন্তু তারপর আমি বলবো যে 5ই আগস্ট আমাদের খুব 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 দরকার ছিল, খুব বেশি পরিমাণে দরকার ছিল। কারণ 17 বছর যদি একটা রিজিম ক্ষমতায় থাকে, তাইলে মনে করেন এদের গুপ্ত হওয়ার জন্য মানে চান্সটা অনেক বেশি থাকে। কিন্তু 5 বছর পর পর যদি চেঞ্জ হয়, ওরা মনে করেন মুখোশ পড়তে মানে খুলতে পড়তে এত টাইম বেশি পায় না। টানা 17 বছর এরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি পাইছে, যে কারণে দেখেন মানে কল্পনা করতে পারি না এরকম জায়গা থেকে জামাতি বের হয়েছে। টিটো ভাই বলেন, আমরা কি কল্পনা করতে পারছিলাম যে এরকম জায়গা থেকে জামাতি বের হবে? প্রত্যেকটা জায়গা থেকে বের 12 হয়েছে। তারিখে আমি 12 তারিখে জানতাম, আরো কিছু কারণ আন্ডা বাচ্চা ফুটে পারে। একেবারে চোখে আঙুল দিয়ে যখন দেখাই দিছি, মানে আপনার সাথে তো আমার আসলে এর আগে পরিচয় ছিল না। আমি কিন্তু এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখাইছি প্রত্যেকটা প্রতিষ্ঠানে কে কোথায়। কথাটা যখন উঠালেনি তখন এটা বলতে হয়। সেটি হচ্ছে এরকমও হয়েছে যে যখন একটা প্রতিষ্ঠানের ব্যাপারে, সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে যখন কেউ বলে দিয়েছে যে এ জামাত, তখন তার হয়তো চাকরি চলে গেছে বা তার প্রমোশন হয় না, প্রমোশন হয়েছে কিন্তু জামাতের। আমি সাক্ষী। অপ্রিয় হলো এই কথা, এই অপ্রিয় হলো এটা সত্য। না, অপ্রিয় কিছু নাই এখন আর। হ্যাঁ, ইন্দ্রা, টাইম। আমি এই সুইডেনের একটা ঘটনা বলি। সুইডেনের ছাত্রলীগের বেশ কয়েকটা ছোট ভাই, তাদের অভিযোগ, প্রায় কথা হয় আমার সাথে, হয়তো শুনছেও কয়েকজন, আমার কেন জানি মনে হয় ওরা শুনছে। আমাকে বলছে যে টিটু ভাই, শুনলাম অমুক ভাইয়ের সুইডেনে ব্যবসা আছে, তমুক ভাইয়ের সুইডেনে ব্যবসা আছে, এসে দেখলামও ব্যবসা আছে, কিন্তু তাদের সব প্রতিষ্ঠান জামাতি লোক দিয়ে এখনো স্টিল নাও ভর্তি। তো তখন যখন আমরা জিজ্ঞেস করলাম যে এদেরকে নিছেন, আমরা তো কাজ খুঁজে পাচ্ছি না, তখন সেই আওয়ামী লীগের লিডাররা বলছে যে জামাতি লোকেদের এফিসিয়েন্সি বেশি, তাদের হচ্ছে গিয়ে তারা কিন্তু ছাত্রলীগের পোলাপান হচ্ছে গিয়ে দক্ষ, অভিজ্ঞ না। তখন সেই ছেলে আবার বলছে যে ভাই,
আমরা যে ছাত্রলীগ করি, আমাদের কি কোনোভাবে আপনারা দক্ষ হওয়ার সুযোগ দিচ্ছেন? আমার তো রাত্র ৩টার সময় নামাইছেন মিছিলে, আমাদের তো দিনের পর দিন হচ্ছে কি আমাদের পড়ার টেবিলেই যাইতে দেন নাই। তখন সে উঠে বলছে তোমরা আসলে বেশি কথা বলো। আপনি শোনেন না, এবং একটা জিনিস কি, থুথু উপরের দিকে ফেললে এটা আসলে নিজের মুখের দিকে যাবে। আমি নাম বললাম না, এবং যাদের যাদের নাম বলবো এখন আপনারা প্রত্যেকে সবাইকে চেনেন, আপনিও চেনেন, ফরিদ ভাইও চেনে, সবাই চেনে আমি কার কার কথা বলতেছি। এবং সেখানে যে শিবিরের পোলাপান আমি নিজে যাই দেখে আসছি ভাই, স্টিল নাও, এখন পর্যন্ত আপনি কারে কি বুঝবেন, কারে কি আর দুঃখের কি আছে, আমরা বুঝে ফেলছি কার কথা বলতে পারতেছেন, অনুমান করতে পারতেছি। যাই হোক, ইন্দ্রা ক্যারি অন প্লিজ। ইন্দ্রা, আপনার কাছে যে প্রশ্ন ভুলে যাবো, আলোচনা নির্দিষ্ট প্রশ্ন আছে, সুনির্দিষ্ট, মনে করেন আপনার এমনি আমি বলতে দিন। প্রশ্নটা হইলো যে এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল আমার ভাবির পোলারা, তারপরে এই যে ব্যভিচারী জামাতি মামুনুল মৌলভী 501, তারে দেখলাম তিনি বলেন কোরআনের আইন বাংলাদেশে কায়েম করবে। তাহলে কোরআনের আইন কায়েম করলে প্রথমেই তো আগে মামুনুলের মাটির মধ্যে গাইরে পুইতে ওরা তাকে পাত্রতে ঢালান লাগবে। এই যে যারা মিথ্যাবাদী মিথ্যা কথাগুলো বললো, এই ব্যাপারে কিছু বলবেন? আর ওই যে আপনারা একটু আগে বলেন যে হালাল খাবার খুঁজে বাংলাদেশের বাংলাভাষী মুসলমানেরা, টিটোর ভাষা, আমিও বারে যতবার যাইতাম না, একটা পর্যায়ে গিয়ে লোকেরা কি বলতো জানেন, এটা আমি লিখছি একবার না, আমি এখন বলতো কি ইসলামী আইনি সবচেয়ে ভালো। মদ খাইতেছে, মদ ঢালতেছে আর খাইতেছে, আমার চেয়ে বেশি খাইতেছে, সাথে আবার ফোরের গুস্তা আছে, ইসলামী আইন আইলে দেশ ভালো চলবে। এই ধরনের হিপোক্রেসি এগুলো নতুন করে বলার কিছু আর নাই, আপনারা বিদেশে সেগুলো দেখছেন। আপনি একটু আমাদের যে ভাবির পোলা আর মামুনুল যে জাতীয় ভাষণ দিল, এই ব্যাপারে কিছু যদি বলতে চান আর তশরিফ রাখতে পারবেন। সেই সাথে আপনি কি মনে করেন 12 তারিখে নির্বাচন তথাকথিত ইলেকশনের মধ্যে হলে বা না হলে বাংলাদেশ কি একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছে না, নাকি ভালো দিকে যাবে? আপনি কি মনে করেন? ইন্দ্রা, শেষ থেকে শুরু করি। সেটা হচ্ছে 12 তারিখের অবৈধ ইলেকশন, সেটা হওয়া না হওয়া দিয়ে বাংলাদেশ কিছুর মধ্যে পড়ার নাই। বাংলাদেশ মানে প্যাচের মধ্যে পড়ে গেছে আরো মেলা আগে। এই প্যাচটা এই 75 পরবর্তী টাইমে যে পড়ছে, সেখান থেকে আমরা তাদেরকে তুলে আনতে পারি নাই। বলবেন যে শেখ হাসিনা তো 17 বছর ছিল, তখনও আমরা পারি নাই। কেন পারি নাই? এই অ্যান্সারটা এখন আবার চলে যাইতে হবে যে সেই যে শিবিরের মধ্যে 17 সালে যখন তাসনিম যারা একটা তেনা সুতি দাদির পুরান কাতান পিন্দে মাথায় একটা তেনা বেন্দে বিয়ে করছে, তার জামাই কিন্তু লগে হেভি দামি একটা ব্র্যান্ডের, টপ ব্র্যান্ডের একটা স্যুট পিন্দে বসেছিল, এবং সেই ভেনুটার ভাড়া ছিল অনেক বেশি, ফটোগ্রাফিতে খরচ ছিল অনেক বেশি। সে বলছে আমি বিয়ের খরচ কমাইতে চাই, সরি, আমি হিজাব ইজ মাই প্রাইড, আমি হিজাব ছাড়া কিছু করবো না, হিজাব ছাড়া আমি বিয়ে করব, নিজেকে কল্পনাও করতে পারি না, ব্লা ব্লা ব্লা। এবং সেই নিউজ খুব ভাইরাল করানো হয়েছে যে একদম মেয়ে মিনিমালিস্ট হিসেবে বিয়ে করতেছে, দেখো শি ইজ দ্য আইডল। মেয়েদের মধ্যে একমাত্র আমি ইন্দ্রা ফেসবুকে লিখছিলাম এটা শিবিরের দাসী, এইটা একটা নোটি, ব্লা ব্লা ব্লা। এবং প্রত্যেকে আওয়ামী লীগ ঘরানার মেয়ে এবং ছেলে প্রত্যেকের ভাষ্য ছিল একই, ইন্দ্রা বেশি বুঝে, ইন্দ্রা কাউকে দেখতে পারে না, ইন্দ্রা ফেম সিক, ওই মেয়েটা বেশি লাইমলাইট পেয়ে গেছে, এই জন্য ইন্দ্রা জ্বলতেছে। আই মিন সিরিয়াসলি, আমি বুঝতেছি ও শিবির, এবং ওকে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ মেয়েটা কত ভালো, ওয়াইফ ম্যাটেরিয়াল, হ্যান ত্যান। টিটো ভাই তো বুঝতে পারতেছেন ছেলেদের কি ধারণা যে মেয়েরা অনেক খরচা থাকে, বউ মেনটেন করা লাগে, অ্যাঙ্গেল থেকে এক একজন একদম মাথায় তুলে নাচছে। সেই মেয়ে দেখলাম টুস করে পড়তে চলে আসছে বিদেশ। আচ্ছা, বিদেশ আসার পরপরই আটকা মেরে তার হিজাব নাই হয়ে গেল, সে প্যান্ট শার্ট পরে চলে আসলো, এবং কারোর কোনো সমস্যা নাই। খেয়াল করছেন? কারোর কোনো সমস্যা নেই। আপনি মিলটাকে কোথায় খুঁজে পাবেন? এই যে এই চক্র থেকে এখানে আসলাম, আপনি যে বললেন চক্র থেকে এখানে আসলাম, এই মিলটা কোথায় খুঁজে পাবেন? দেখেন, শেখ হাসিনা পাতলা শাড়ি পরে না, উনি আগে তাঁতের শাড়ি পরতেন, এরপর জামদানি শাড়ি পরলেন। কিন্তু শেখ হাসিনা খারাপ, শেখ হাসিনা কালা, শেখ হাসিনার বুদ্ধিশুদ্ধি নাই, শেখ হাসিনার পড়াশোনা নাই। খালেদা জিয়ার অনেক জ্ঞান, অনেক জানাশোনা, কারণ হচ্ছে তার চামড়া সাদা এবং সে পাতলা পাতলা দামি ফ্রেঞ্চ শিফন পরে। বাকিটা আমি আর বললাম না। একটা মানুষের লিভার সিরোসিস কখন হয় ভাই? কখন হয়? লিভার সিরোসিস কেন হয়? তার মধ্যে অনেকগুলা কারণ হয়েছে, টিটো ভাই জানে।
একটু আগে আমরা ওটা নিয়ে কথা বলছিলাম টিটো ভাই, আমি আর এক্সপ্লেন করলাম না। দেখেন তুলনা, বাংলাদেশের মানুষের ব্রেইন, আপনি যে বলেন যে বাংলাদেশে কেন এগুলো এত বেশি হয় বা বাংলাদেশ এই চক্রটার মধ্যে আগাবে না পিছাবে, আপনি যে কথাটা বলেন তার আগে তো বাংলাদেশের মানুষের এভারেজ ব্রেইন দেখতে হবে। যারা চিন্তা করে যে শেখ হাসিনা কালা, মানে পলিটিক্সে কালা আর ধলার মানে মাঝে যেটাকে আমি আসলে বুঝে পেলাম না, ওরা কি নাটক সিনেমা করতে আসছে? নাটক সিনেমা করতে আসলে ধরেন এই যে আমাদের মোশাররফ করিম, লালবদর মোশাররফ করিম, ওর তো কোনো মিডিয়াতে থাকার কথা না। খেলাধুলা প্রশ্নটা যখন আসছেন তখন একটা কথা বলতেই হয়। শেখ হাসিনার দিকে একবার একটু তাকায় দেখেন, পায়ের চুল মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই মহিলাকে কিন্তু পুরোপুরি বাঙালির বাচ্চা বাঙালি মনে হয়, একদম মানে জাত বাঙালি, ওর 14 গোষ্ঠী আমি পিওর বাঙালি। 1 মিনিট, এই ভূমির সন্তান মনে হয় শেখ হাসিনাকে। খালেদা জিয়াকে দেখেন তো, দেখেন তো আমি এটাই বলতেছিলাম, আমি যদি ওই ইতিহাস ধরে টান দেই তাহলে এটা চা বাগানের বিশাল একটা ইতিহাস বলতে হয় বাবুদের, সেই ইতিহাসটা আমি এখানে বলতে চাচ্ছি না, আমি সেই ইতিহাসটা বলতে চাচ্ছি না। এই জন্য এই যে না, আপনি বলতে পারবেন না, চুপ। বাঙালিদের চিন্তা ভাবনাটা হইছে এরকম, তাসনিম যারা কিন্তু দেখতে আহামরি সুন্দর না আমাদের ইয়ার মতো, বেগম জিয়ার মতো, কিন্তু তাসনিম যারা ভালো, সে আগে হিজাব পড়তো এখন পড়ে না, তাও তাসনিম যারা ভালো। কেন? কারণ শিবির করে, কারণ পড়াশোনা করছে। কিন্তু সেম ক্যাটাগরিতে শেখ হাসিনা ভালো না, খালেদা জিয়া ভালো, কারণ খালেদা জিয়ার চামড়া সুন্দর, সে পাতলা পাতলা শিফন শাড়ি পরে। এবং এই যে নারী নেতৃত্বের কথা বললেন, দেখেন খালেদা জিয়ার নেতৃত্ব খুব আরাম লাগছে ওদের। কেন আরাম লাগছে? কারণ খালেদা জিয়া ওদেরকে তোল্লাই দিছে। তার খালেদা জিয়ার জামাই মাগুর গিয়া, টিটো ভাই যে বললেন যে কেন সে সেনাবাহিনীর লোকদের হাতেই খুন হয়েছে, তার তো এটাও একটা কারণ, সে এই যে গোয়াজম জামাতকে প্রতিষ্ঠা করে গেছে বাংলাদেশের রাজনীতিতে, এই বিস্ফোরা বাংলাদেশে সে নিয়ে আসছে। এখন আপনি যে বলতেছেন যে এই যে বাংলাদেশ 12 তারিখ ইলেকশনের পরে কোথায় যাবে, ভাই বাংলাদেশ 12 তারিখের মধ্যে যাওয়ার তো কিছু নাই। মেজর জিয়া যখন জামাতকে বাংলাদেশ এস্টাবলিশ করে দিছে বাংলাদেশের পলিটিক্সে, এবং সে বলছে সে পলিটিক্স হার্ড করে দিবে পলিটিশিয়ানদের জন্য, বান্দির ফুতেদের জন্য তো হার্ড করবে বলে নাই। সে বান্দির ফুতেদের দেখেন, এই যে মানে তাকে বান্দির পুত বলছে এবং সে আইসা বলতেছে আমাদেরকে বান্দির পুত বইলা গালিগালাজ করা হয়। বান্দির পুতের মিনিংটা কি আপনারা জানেন? টিটো ভাই, ফরিদ ভাই, আপনারা কি জানেন? না জানলে আমি একটু ছোট্ট করে বলে দিই। এটা আমার মাইশা অনেক কইলে আবার খুব চেতে যাবে, কিন্তু তারপর আমি বলবো বান্দি হইছে আগেকার দিনে যখন বড়লোক বাড়িতে বিয়ে হইতো, মেয়েদের বিয়ে হওয়ার সময় তাদের সাথে একটা বান্দি দিয়ে দিত সাথে, মানে কাজের লোক। তো বউয়ের যখন পিরিয়ড হইতো, অসুখ থাকতো, তখন সেই বান্দিকে লাগানো ফরজ, মানে ফরজ মতো সরি হালাল ছিল। তো সেই বান্দির ঘরে যে পোলাপান হইতো সেগুলা বংশানুক্রমে কাজের লোকের চাকরি করতো একটা বড় বনেদি বাড়িতে। দেখবেন একই বংশে এক পাল লোক চেহারা সুরত ভালো, এক পাল লোক কামলা কুজাত দেখতে, টুন্ডা বুন্ডা দেখতে। আপনি খেয়াল করে দেখবেন। এইটা আমি বুঝতাম না, এইটা আমি বুঝতে পারছি হুমায়ুন আহমেদের বই পড়ে। এখানে বইয়ের রেফারেন্স টানতে হইতেছে গাজুল্লার মতো, আমি খুবই সরি, কিন্তু তারপরও এর আগে কোন বইতে আমি এরকম খুল্লা এক্সাম্পল পাই না। টিটো ভাই, আপনি পাইছেন কিনা একটু জানায়েন, পরে আমার কথার মাঝখানে না, আমি ওই বই পড়ে প্রথম জানছি। আগে এটা ছিল, ধরেন মানে ওদেরকে গাইড পারছে, এটা আবার পাবলিকলি বলতে আসছে। বুঝতে পারছেন এদের ব্রেনটা কোথায়? আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে। বান্দির বাচ্চা টার্মটা ওইখান থেকে আসছে। বান্দির বাচ্চাটা গালি দেয়াই হয় যে তোমার কোনো স্বীকৃতি নাই আমাদের পরিবারে, তুমি আমাদের ফ্যামিলির রক্ত ক্যারি করতে পারো, বাট তুমি আমাদের ফ্যামিলির নাম বা টাইটেল ক্যারি করতে পারবা না। এই কারণে বান্দির বাচ্চা গালিটা দেওয়া হয়। অনেকেই হয়তো জানেন না, যে জন্য মনে করেন এটা সিম্পল একটা গালি, খানকির ছেলের মতো, এই টাইপের মতো। কিন্তু খানকির ছেলে এবং বান্দির ছেলে দুইটা আলাদা জিনিস, এটা আপনাদেরকে বুঝতে হবে। দুইটা কোনোদিনই একই রকম না। যেটা বলতেছিলাম, নারী নেতৃত্ব নিয়ে কথা আসছে, নারী নেতৃত্ব নিয়ে কথা আসছে। দেখেন জামাতের আমিরের বউ মহিলা যে ডাক্তার, সে বলতেছে আমরা রাজনীতি করবো কিন্তু আমরা নেতৃত্ব চাই না। যেরকম সারা জীবন শুনে আসছি জামাত রাজনীতি করবে কিন্তু ক্ষমতায় যাইতে চায় না। এখন দেখেন তারা বলতেছে অনেক কিছু তো খাইছেন 54 বছর, একটু গু খায় দেখেন, আমাদেরকে একটু টেস্ট করে দেখেন। জামাতের কিন্তু শুধুই মানুষের সেবা করতেছে, তারা ক্ষমতা চায় না, শুধুই সেবা। হ্যাঁ, এবং এই যে বেটিগুলারে বাড়িতে বাড়িতে পাঠাইতেছে যে আমাদেরকে ভোটটা দিও মা বোনেরা। ভাই
যে মেয়েরা কোনোদিন তোদের নেতৃত্ব, যাদের লিডারশিপ কোনদিন মাইনা নিবি না, ওদের ভোট দিয়ে তোকে কাম কি? ও ভোট চাস কি জন্য? কি জন্য ওদের ভোট লাগবে? আমি তো এই লজিকটা বুঝি না। ওরা যখন ভোট চাইতে আসে, কেউ কি ঘুরে এই প্রশ্নটা করতে পারে না যে আপনারা তো নারী নেতৃত্ব পছন্দ করেন না, তাহলে মেয়েরা ভোট দিলেই কি না দিলেই কি? এই প্রশ্নটা কেন ওদের মুখের উপর কেউ করতেছে না? করা তো দরকার। এনসিপি যখন জামাতে বিলীন হয়ে গেল, যেটা আমরা আগে থেকেই বলে আসছি, এনসিপি হচ্ছে জামাতের ব্যাকআপ টিম, বি বা সি কোন একটা নাম্বারের টিম। জামাত কখনোই তার সব ডিম একসাথে রাখে না, আলাদা আলাদা রাখে। যেমন কি জানি কয়, কোমলমতি সাধারণ শিক্ষার্থী বা আমরা সাধারণ জনগণ হিসেবে তারা যেহেতু আন্দোলন করে, নিজের দলের নামটা কইতে পারে না ভাই, বুঝেন, তারা আবার করে রাজনীতি। এই হয়েছে তাদের কলিজা। নিজের দলের নাম করলে যে মানুষের ঠ্যাঙ্গানি দোকা। জামাত, শিবির, ছাত্রী সংস্থা, এগুলো যে একটা গালি, বান্দির পুতের মতো একটা গালি, মানুষ এটা খুব ভালো মতো জানে। তারপরে দেখেন এরা বলতে পারে না, এখন মাঠে নেমে আসছে। নেমে আসার পরে এনসিপি জামাতে বিলীন হয়ে গেল, যারা রিজাইন করলো। কারণ যারা খুব ভালো মতো জানে আমি এখান থেকে নমিনেশন পাবো না, আমি জিতে এসে তারপর বসতে পারবো সরকারে, যদি সে জিতে আসে আর কি, এবং বা জামাত যদি সরকারে চলে আসে। যে কারণে ওরা তো সরাসরি বলতে পারে না যে আমরা মেয়েদের নমিনেশন দিব না। ওরা কি বলছে দেখেন, সারাক্ষণ একই ঢোল বাজাইতেছে। আপনি কি, আপনারা দুজনে হয়তো নোটিশ করছেন ব্যাপারটা, যে জামাত নারীদের জন্য এই করবে সেই করবে, কুল জায়গায় ঝাল ঝাল করে ভুনা করে খাওয়াই দিতেছে সবাইকে নারীদের হৃদয় পাওয়ার জন্য। কিন্তু নারীদেরকে তারা আজকে এই লোকটার নাম কি ভুলে গেলাম, আমার মাথা আজকাল কাজ করতেছে না, তো যে খালি ডায়লগ গুলো মনে থাকে, কে কইছে এটি মনে থাকে না, কারণ সব শোরের চেহারাই এক। সে বলছে নারীদের, স্ত্রীদেরকে শাসন করার জন্য প্রয়োজন গায়ে হাত তোলাও সমস্যা, খুব একটা বড় সমস্যা না, এই টাইপের একটা কথা বলছে। জামাতের আমির বলতেছে 5 ঘন্টা কাজ করব, এমপ্লয়ার দিবে বেতন, বাকি 3 ঘন্টার বেতন সরকার দিবে। তারপর বলতেছে কি, আর এই ছেলেটার নাম কি, ও ডিম আক্তার বলতেছে মেয়েদের ঘর থেকে বের হইতে হবে না, আলট্রাসাউন্ড করার জন্য আমরা মেশিন আলট্রাসাউন্ড ওদেরকে পাঠিয়ে দিব। ভাই আমি বুঝলাম না যে বাংলাদেশে এত এত মেডিকেলে পড়ার পরেও মহিলা ডাক্তার খুঁজে পায় না, অনেকেই চায় না ছেলেদের দেখাইতে, মেয়ে ডাক্তার চায়। সেইখানে তোরা একটা মানুষ, স্পেশালি জামাত শিবিরের কথাই বলবো, ওরা তো গন্ডা গন্ডা বাচ্চা ছাড়া কিছু পয়দা করতে পারে না, যেহেতু তাদের উম্মত বাড়াইতে হবে টেকনিক্যালি, তো তাদেরকে একজনের ঘরে সারা 12 মাস তো আলট্রাসাউন্ড মেশিন পাঠাইতে হবে, পোর্টেবল মেশিন পাঠাইতে হবে, কিছু করার নেই, কারণ তাদের হবে। আমি কৃষি নিয়ে কিছু বলবো না, কৃষি নিয়ে আমাকে প্রশ্ন করবেন না আজকে, আমি কৃষি নিয়ে কিছু দেখি না, আমি এইসব দেখি না। যেটা বলতেছিলাম, এরা এরা নারীদের নিয়ে এত ঢোল কেন বাইরাইতেছে আপনার মনে হয়? কেন? ওই যে নাহিদ ইসলাম আজকে যে আপনার ভাবির পোলারা, ফরিদ ভাইয়ের ভাবির পোলা নাহিদ ইসলাম যে আজকে বিটিভিতে ভাষণ দিছে, সে কোন ক্যাটাগরিতে ওইখানে ভাষণ দেওয়ার জন্য এলিজিবল হইছে আমার একটু জানতে মন চায়, তার ক্যাটাগরিটা কি? তারপর হচ্ছে আমাদের তারেক জিয়া ভাইয়া একদম টপ লেভেলের প্রোটোকল পাচ্ছে কোন হিসাবে, মানে কারণটা কি? বাংলাদেশে কোনোদিন দেখি নাই অপোজিশন এরকম প্রায়োরিটি পাইতে, সেফটি সিকিউরিটি পায়, কিন্তু এইরকম মনে করেন কি যেন আনঅফিসিয়াল হেড অফ দ্য স্টেট হয়ে ঘুরতেছে তারেক জিয়া। আপনারা খেয়াল করছেন এগুলা? মানেটা কি? নাহিদ ভাইয়া বলছে বাংলাদেশ কোনোদিন আফগানিস্তান হবে না। এই যে জামাত এবং এনসিপির একই ঢোল বাইরানো, আপনাদের কি সন্দেহ লাগে না এরা কেন বারবার এই ঢোলটা বেরাইতেছে যে আমরা এই হব না, সেই হব না, হ্যান করবো না, আমি কলা খাইনি, মানে ওরা একই ঢোল বাইরে যেতেছে, একই ঢোল বাইরে যেতেছে। অপোজিশনে দেখেন ইলেকশনের কথা যেহেতু টানতে টানতে এই দূর আসছি, তারেক ভাইয়ের কেউ একটু বলি, তারেক ভাইয়া বলতেছে আমরা ঢাকা শহরে 40টা খেলার মাঠ করবো। আমি যেহেতু স্কিন কেয়ার সেল করি, আমার মাথায় প্রথমেই আসছে ভাইয়ার মাথাতে এত বড় একটা খেলার মাঠ, ভাইয়া তো ওইটাই সর্ট আউট করতে পারে নাই। ভাইয়া নারীদের আরেকটা কথা বলছে, ভাইয়া ও নারীদের জন্য আরেকটা কথা বলছে, সে কি জানি ম্যাটারনিটি লিভ উইথ পে 6 মাসের করে দিবে। এটা বাংলাদেশি সব সরকারি অফিসে আছে। মানে কি? এটা বহুত আগের গল্প। এটা 2013 সালে শেখ হাসিনা করে রেখে গেছে, এবং বেসরকারি অফিসগুলোতে 3 মাসের উইথ পে দেয়, বাকি 3 মাস উইদাউট পে দেয়। মানে এইটা কি এই লোকটা জানে না? 17 বছর সে ধরেন না হয় একটা রুমে বসেই পলিটিক্স করছে, আমাদের মতোই সে নির্বাচনে ছিল, খুব ভালো কথা। দেশের আপডেট রাখে নাই,
এখানে একটা ব্যাপার আছে। তারেক রহমান আর কিছু জানুক বা না জানুক, তারেক রহমান এইটা জানে যে বাংলাদেশের মানুষের মেমোরি গোল্ডফিশ মেমোরি। নাইলে সে নীলফামারী যাইয়া বলে যে আমরা একটা মেডিকেল কলেজ করব, আর নাইলে সে বলে যে কি আমরা ফ্যামিলি কার্ড দেব। আরে সুদমা বেড়া, তোর ফ্যামিলি কার্ড তো তোর মানে শেখ হাসিনা চালু করে গেছে তো বহুত আগে, স্মার্ট কার্ড নামে। মানে এইগুলো সে এখন নির্বাচনের ইস্যু করে ভাই সামনে আপনি নিয়ে আসছে। বলছেন না, সে বলছে আমরা 50 লাখ ফ্যামিলি কার্ড দিব, যেখানে শেখ হাসিনা অলরেডি 1 কোটি দিয়ে গেছে। 50% খায় ফেলছে। ইলেকশনের আগেই সে 50% খায় ফেলছে। আপনি বুঝতে পারতেছেন না? 1 কোটির কার্ড অলরেডি দেয়া আছে, সেখান থেকে সে 50 লাখ দিবে বলছে। আপনি যেটা মিস, আরো দুইটা আপনি মিস করছেন ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে সে কুমিল্লা গিয়ে বলতেছে কুমিল্লা ইপিজেড করব। অলরেডি কুমিল্লা ইপিজেড আছে। আমি অবাক হয়ে গেছি যখন সে স্টেজে এই কথা বলতেছে, এবং স্টেজে তার পাশে কুমিল্লার যে ব্যবসায়ী সম্প্রদায়ের লোকজন বসে আছে, তারা খুব মানে চোদনা হয়ে বসে আছে যে ভাই এটা কি কয়, আমরা কিসে আমরা কিতার মধ্যে আড়ালতাছি তাইলে। মানে তাদের মধ্যে এই কথাটাই আসছে। এরপর সে কি বলছে, ফরিদপুর গিয়া বলছে এখানে সয়াবিনের চাষ বেশি হয়, তাই না তাই না তাই না। এরপর বলছে না না, এখানে ভুট্টা চাষ বেশি। মানে এই হইছে আমাদের যে মানে ভালো ক্লিয়ার টিমও নাই। না, পিআর টিম ছিল তো, ওই যে বাস স্ট্যান্ডে বসে ওয়েট করতেছে বাসের জন্য। দেখেন একটা সাধারণ জীবন যাপন করে আমাদের ভাইয়া, এইসব করতে গিয়ে সে পড়ালেখার টাইম পায় নাই। এখন আমি যেটা বলতে নিছি সেটা হচ্ছে, দেখেন এরা 24শে জুলাই যে আমরা বিকল্প আনবো, আগে শেখ হাসিনাকে তারাই, তারপর আমরা বিকল্পটা আনবো, বুঝছেন? বিকল্প কি অভাব আছে নি বাংলাদেশের? আমি কে তুমি কে বিকল্প বিকল্প, আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এই ডায়লগ ওরা দিছে না। তো দেখেন এদের বিকল্প হয়েছে চুম্মা আমির, যে সারাক্ষণ বলতেছে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না। অপোজিশনে দেখেন কে আছে, আমরা আর মামুরার মধ্যে তারেক জিয়া আছে, যার মিনিমাম কোনো শিক্ষাগত যোগ্যতা নাই তো নাই। আচ্ছা ঠিক আছে, মানুষের শিক্ষাগত যোগ্যতা দিয়ে মাপা যায় না, আমি জানি জিনিসটা। তারপর দেখেন 17 বছর যে এই আশায় বসেছিল যে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় সে একদিন বসবে, প্রধানমন্ত্রী হবে, সে বাংলাদেশ নিয়ে মিনিমাম স্টাডিটাও করে নাই। শেখ হাসিনা দুর্নীতি খুঁজে বাইর করতে তো পারেন নাই তো নাই। সে শেখ হাসিনা যেসব কাজ করে রেখে গেছে, এইগুলাও কি তারে বোঝানোর কেউ নাই? তার মেয়ে তো জাইমা মিনিমাম কিছু পড়াশোনা করছে। এখন আমি আমাকে পক করবেন, আমাকে টানা বলতে দেন। এখন আমি ধরে নেই, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে কারণে যে এটা আসলে মনে হয় জাইমা না, এটা মনে হয় জাহ্নবী কাপুর, বুঝছেন? জাহ্নবী কাপুর ছাড়া এত বাজে অ্যাক্টিং কারো পক্ষে করা সম্ভব না। সে লো বাজেটে এখানে একটা ক্যামিও দিতে আসছে, যে কারণে দেখেন তারেক জিয়া এত ভুল বলতেছে, তারেক রহমান এত ভুল বলতেছে। সরি, জাইমা রহমান সে ব্যারিস্টারি পড়ছে নাকি শুনছি, সে তার বাপকে এইটুক ভুল ধরাই দিতে পারে না? তার বউ জোবাইদা রহমান, সে বিশাল বিদুষী নারী, ডাক্তার মহিলা, সে তার জামাইকে রাইতের বেলা লাগানোর আগে বলতে পারে না যে এই হালার পো, তুই আজকে স্টেজে গিয়ে এডি ভুল করে তুইছ, কালকে গিয়ে ঠিকঠাক মতো কথা কইস। এটা তার বউ মেয়ে তাকে শিখাইতে পারে না? আবার তার বউ পাবলিকলি বলে বেড়াচ্ছে ক্রমান্বয়ে নারীদের অংশগ্রহণ রাজনীতিতে নিশ্চিত করতে হবে। চোখ মার্জি, বাকি মেয়েরা এত বছর কি করছে তুই দেখোস নাই? এক বেটির দাববানি খায় তো পলাই আসিলি বিদেশ, তারপর আবার এটি কইতে আস, শরমও লাগে না এগর। মানে তার শাশুড়ি যে পলিটিক্স করে গেছে বাংলাদেশে, এরপরে সে বলতে আসে যে ক্রমান্বয়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মানে এরা কি নিজেদের অস্বীকার করতেছে এখন? আমি 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 আসলে বুঝে পাই না। এখন আপনার কি করবেন? কেন আমার গলা ব্যথা করতেছে, আমি আর কথা কম না। আপনারা গলা ব্যথা করতেছে, আমার চোখ ব্যথা করতেছে। যাই হোক, আমরা অনুষ্ঠানের মোটামুটি কিছুটা মনে হয় বা শেষের দিকে আসছি। আপনার কাছে আমার যে প্রশ্নটা, অনেক প্রশ্নই ছিল, ভুলে গেছি। কারণ হলো যে উনি যখন বলতেছিলেন প্রসঙ্গক্রমে আমি হারাই ফেলছি। তো যেটা মনে আছে সেটা আপনাকে প্রশ্ন করি। তাহলে তারেক রহমান তার এক এক সময় এক এক কথা বলতেছেন, আমরা জানি এটা তিনি বলতেই পারেন, কারণ ক্রাউন প্রিন্স ছিলেন, তিনি নেতা ছিলেন না। তো নেতা হলে না তার এরকম ভুল না হওয়ার কথা ছিল বা কম হতো। যেহেতু তিনি ক্রাউন প্রিন্স, তার ভুল হবে, এটাই স্বাভাবিক। এখন বাংলাদেশের জনগণ কি এই 12 তারিখে ভুল সিদ্ধান্ত নিবে? যেমন তারেক রহমান আরেকটা এত কিছু বলেন, আসল জিনিস কিন্তু আপনারা ভুলে গেছেন, আমি মনে করাই দিই। সেটা হলো যে ওই 28 দফার মধ্যে লেখা আছে দলীয় প্রধান আর নির্বাহী দেশের প্রধানমন্ত্রী একজন হইতে পারবে না। তাহলে তারেক রহমান কি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, নাকি মির্জা ফখরুল হতে যাচ্ছে, নাকি তারেক রহমান দলের প্রধান হতে যাচ্ছে?
নাকি মির্জা ফখরুল? এই বিষয়ে যদি একটু আমাদের তশরিফ রাখতেন বড়দা। টিটো ভাই আপনি আমাকে এতক্ষণ থামাইছেন, এখন আমি আপনাকে থামাবো। ফরিদ ভাই এখানে আপনি আরেকটা ভুল কথা বলছেন, সেটা হচ্ছে দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হইতে পারবে না, এবং একই সাথে এই যে জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, সরকারের যেই জিতুক 180 দিন পর্যন্ত সে ছিঁড়ে ছিঁড়ে আটিই বানবে, সে সরকারের বসতে পারবে না, বুঝতে পারছেন? জি টিটু, ধন্যবাদ আপনাকে মনে করে দিলাম। টিটু এইবার এটা আসলে ভুলে গেছিলাম। এই যে দেখেন, এই কথাটা বলতে ভুলে গেছি। প্লিজ আপনি যদি 5-7 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে, নাহলে কিন্তু আমি যে কোনো সময় পরে যাব। 7টা থেকে শুরু করছি। জি বলেন। না, এটা আসলে আপনি সার্কুলার লজিক বলে একটা বিষয় আছে, জানেন মনে হয়। লজিকের ভাষা একটা শব্দ আছে সার্কুলার লজিক, এবং এই জায়গায় বারবার লজিক আটকে যায়, ফেঁসে যায়। আমার কাছে মনে হচ্ছে যে মানে সার্কুলার লজিকটা কিরকম আমি দেখাইতে পারতাম। আমার এখানে এই যে দেখাচ্ছি, সার্কুলার লজিক হচ্ছে এটা। এটা হচ্ছে সার্কুলার লজিক। হাসেন না, এটাকে বলে সার্কুলার লজিক। জি বলেন। এটা একেবারে আপনার লজিক, দর্শক মানে না, ওই কথা এখন এখানে বলা যাবে না। কিছু ব্যাপার আছে। তো যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এরা মানে তারেক রহমান, আমি বিএনপির তো আসলে আমারও তো বন্ধু-বান্ধব আছে। বিএনপিতে কিন্তু ভেতরে বলা হচ্ছে যে না, হাবুডকে কিন্তু হাতে কিন্তু ভোট দেওয়া যাবে না। তারেক রহমান মুখে বাইরে যাই বলুক, দলীয়ভাবে ভেতরে কিন্তু এটা প্রচারিত যে কোনোভাবেই ভোট দিলে কিন্তু সাউয়ার টেংরি ভেঙে ফেলবো। ঠিক আছে? এটা হলো ঘটনা। মানে এটা ছাড়া আসলে উপায় নেই, এবং যদি ভোট জেতে, আমি চাই ভোট জিতুক। ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে এরকম যে ভোট যদি নাও জেতে, এটা সিস্টেমটা এরকম যে মানে ভোট জেতানোই হবে। ভোট জেতানো হবে এবং ভোট জিতুক। ভোট মানে এই যা কিছু হইছে আপনার আগস্টের 5 তারিখ থেকে, এই সকল কিছুর বিচার হবে। মানে এটা আশা করে আমি বসে আছি। যদিও আওয়ামী লীগের উপর আমি খুব একটা ভরসা পাই না। তারপরে আমার মনে হয় যে বাংলাদেশে যদি কেউ যদি আসলে এই সংবিধানের গুরুত্ব দেয় এবং বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তদানকে যদি কেউ অস্বীকার না করে, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসেরই বিচার হবে। এবং ইতিহাস না আসলে কাউকে ক্ষমা করে না কখনো। আর বর্তমান সময়ের ব্যাপারে আমি, শেখ ফরিদ ভাই এটা খুব ভালো করে জানেন, তখন হয়তো ইন্দ্রা আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন না। সেটি হচ্ছে, আমি একটা কথা বারবার বলে আসছি যে 5 আগস্ট মানে জুলাইয়ের এই যে এই আর কি বলছে আর কি ঘটনাটা, এটাই আর কি আসলে আমি এটা হচ্ছে সার্কুলার লজিক। ঠিক আছে? ওখানে আঙ্গুল লিখছে, শব্দটা অন্য কেউ অন্যভাবে মাইনে নেন, ধরে নেন আর কি। মানে একটা গল্প আছে এরকম যে ছেলেকে বাপ খালি ছেলেরে বলতেছে, আব্বা বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো। বাপ একদিন খুব বিরক্ত হয়ে বলতেছে যে তোর নিজের ড্যাশ যেদিন নিজের ড্যাশে ঢুকাইতে পারবি ওই দিন তোর বিয়ে করবো। তাই অনেক কষ্ট করে ছেলে এই কাজটা করছে, করার বলতেছে এটা যখন পারতেছে তখন আর বিয়ে করে কি করবি। আপনার ওই বয়ান ইংরেজিতে একটা বাক্য বলছে বুঝছি, মানে থামেন, আপনার বাংলায় বললেন, খায় দেওয়ার কাম পাইলেন না মিয়া, অনুষ্ঠানে দিলেন মেয়ে নষ্ট করে। কই আমি তো কিছু কই নাই, আপনারাই খালি নিজেরা মানে উল্টো পাল্টা কথাবার্তা বলতেছেন। তো আসলে বাংলাদেশে এখন যা হবে, ভবিষ্যতে যা হবে, প্রত্যেকটা জিনিস দিয়েই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকটা ঘটনা দিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং এইটা থেকে না আসলে আপনার দেখেন একটা কথা আছে যে মানে মানে বন্দুকের গুলি একবার বার হয়ে গেলে ওইটা আর কখনো ফেরত আসে না। তো বাংলাদেশ তো আসলে শেষ। এইটা নিয়ে আসলে
আমি এই কথাটা প্রায় বলে থাকি যে আপনারা কে কে গলায় ফাঁস দেওয়া মানুষ দেখেছেন জানি না। গলায় ফাঁস দেওয়া মানুষের পায়ের পাতা কিন্তু, আমাদের পায়ের পাতা স্বাভাবিক এরকম থাকে, পায়ের পাতা কিন্তু এরকম হয়ে যায়। এরকম হয়ে যাওয়ার মানে, এটা আমি ইন্দ্রাকে বলছিলাম একদিন, ইন্দ্রা বলছে যে এটা সম্পর্কে আর কি ওর ধারণা আছে, ওইখানে আসলে পায়ের পাতাটা ওইরকম থাকে যে মৃত্যুর আগ মুহূর্তেও সে চেষ্টা করে। পায়ের পাতা দিয়ে মাটি খোঁজে, তার বাঁচার প্রচন্ড ইচ্ছা থাকে। বাঁচার ইচ্ছা। তো আমি আসলে ওইভাবে পায়ের তলায় মাটি খুঁজতেছি, যদি কোনোভাবে পেয়ে যাই, বা যদি কোনো কারণে রশিদে ফিরে যায়, সেটা তো আসলে হবে না। উই হ্যাভ বিন ফাকড, মানে, এবং আমার কেন জানি মনে হয় যে আগামী 5 বছর পরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসেও, আওয়ামী লীগ মনে হয় না যে এই দেশকে আর ঠিক করতে পারবে। কারণ যে পুটকি মাইরে দিয়ে গেছে 2001 সাল থেকে আপনার 2007 সাল পর্যন্ত, সেইটা আওয়ামী লীগ 17 বছরে সুস্থ করতে পারে নাই। আর এই যে এখন হচ্ছে গিয়ে গেল 18 মাস, তারপরে আরো যদি 5 বছর থাকে, যদিও আমি এটা মনে করি না যে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে, তারপরেও এইটা হচ্ছে গিয়ে আরো কিছু কিছু বিষয় আছে, সেটা এখন নাই বললাম। মানে আমাদের দ্বারা আসলে এখান থেকে আর বের হওয়া সম্ভব না, বুঝতে পারছেন? খুবই কঠিন, মানে খুবই কঠিন। ঠিকই বলছেন। করেন এই যে জুয়েল রে পোড়ায় মারার ঘটনা কিন্তু আওয়ামী লীগ সরকার আমলেই ঘটছিল। তো আমরা আসলে শেষ, আসলে এটা নিয়ে এখন এই যে কথাবার্তা বলি, মানে চোখের সামনে তো আর আসলে এইভাবে ধ্বংস হইতে দেওয়া যায় না। তো আমি এই উদাহরণটা অনেক জায়গায় দেই যে পাকিস্তান মেডিকেল কলেজের 40টা ছাত্র ছাত্রী এক জায়গায় দাঁড়িয়ে গোল হয়ে নিজেদের নাম বলতেছে আর মেডিকেল কলেজের নাম বলতেছে। তো সেইখানে আমি একটা মেয়েরও হিজাব পরা দেখলাম না। ওই ভিডিওটা আমি শেয়ার দিছিলাম আমার এই আইডিতে অথবা আগের আইডিতে, যে এই ভিডিওটা যদি বাংলাদেশের হইতো তাহলে এই মেডিকেল কলেজের অন্তত 95% মেয়েদের মধ্যে আপনি দেখতে পাইতেন যে হিজাব। এবার বাংলাদেশের সাথে আমরা চট করে পাকিস্তানের তুলনা করি, পাকিস্তানের খারাপ দিকটা আমাদের চোখের সামনে আসে বলে আমরা পাকিস্তানের ভালো কিছু আসলে দেখতে চাই না। এটা স্বাভাবিক, এটা আমিও দেখতে চাই না। তো আমি জানি পাকিস্তানের অনেক প্রগতিশীল বুদ্ধিজীবী আছে, সরাসরি পাকিস্তানের যে প্রগতিশীল বুদ্ধিজীবীরা না, তারা বাংলাদেশের মতো, মানে বাংলাদেশের মতো মানে বাংলাদেশের আপনি সলিমুল পাবেন না, পাকিস্তানে আপনি গফুর মিয়া পাবেন না, বুঝতে পারছেন? আপনি যদি তারেক ফতের মনে থাকে, যদি তারেক ফতে বেশি মানে বেশি হয়তো মারা গেছে কিছুদিন আগে, তারেক ফতে কিন্তু পাকিস্তানে এখনো হাসান নিসার যিনি জীবিত, তিনিও অনেক কট্টরদের একটা ছাই দিয়ে ধরেন। আপনারা সব বাদ দিয়ে এটা বলতেছেন না কেন, পাকিস্তানের যে জাতির পিতা কায়েদে আজম জিন্নাহ, সে পিওর একটা মদ খোরা ছিল, সে একটা সেকুলার ছিল, সে ইংল্যান্ডে পড়াশোনা করছে, সে ওই যে মুসলিমরা যেভাবে পাকিস্তান যেভাবে চলতে চায় সে কখনোই ভাবে চলে নাই। না, কিন্তু এটা বুঝতে পারেন, পাকিস্তানের জাতির পিতা বাংলাদেশে যেসব পাকিস্তানি জন্ম নেয় সে তাদেরও জাতির পিতা, বুঝতে পারছেন? বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হইতে পারবে না, কিন্তু কায়েদে আজম জিন্নাহ পাকিস্তানের জাতির পিতা হইতে পারবে। বাংলাদেশের জন্ম নেওয়া পাকিস্তানিদের জাতির পিতা কায়েদে আজম জিন্নাহ। নাইস ব্যাপারটা। তো আসলে হইছে কি, মানে আমাদের যেটা হইছে, আমাদের আসলে সবচেয়ে বড় সমস্যা কি, মানে আমরা হইলাম গিয়া অশিক্ষিত জাতি হইলে আমাদের একটা মুক্তির উপায় ছিল। আমি এই কথাটা প্রায় বলি, অশিক্ষিত জাতি হইলে আমাদের একটা মুক্তির উপায় ছিল। আমরা হচ্ছে কুশিক্ষায় সুশিক্ষিত একটি জাতি, যেমন হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান কিন্তু কোনোদিন বের হইতে পারবে না। ইরান কিন্তু বের হয়ে গেছে, বের হয়ে গেছে। আমি কেন বলতেছি আর যাবে আপনি কেন বলতেছেন, দুইটারই যুক্তি আছে। মানে ইরান হয়তো ধরেন আপনার ওই খোমেনির হাত থেকে সরাসরি বাইরে হয় নাই, কিন্তু ওইখানকার মানুষের মানসিকতা কিন্তু বের হয়ে আসছে। আমার মনে হয় ইউরোপে যে কোনো অন্য জাতি গোষ্ঠীর থেকে আমার, মানে এমনকি ইন্ডিয়ানের থেকে, বাংলাদেশিদের সাথে তো আমার কোনো বন্ধুত্ব নাই ইউরোপে, প্রশ্নই ওঠে না। আমার বেশিরভাগ বন্ধু হইল গিয়ে আমার ইরানি, তারপরে আরবের, তারপর ইন্ডিয়ান। বাংলাদেশি আর পাকিস্তানি বন্ধু আমার কোনোভাবেই থাকা সম্ভব না। আমি যখনই শুনি যে বাংলাদেশি,
একদম দৌড় দিয়ে দূরে চলে যায়। টিটু ভাই, তো আমি এখন আপনাকে বিদেশে বাংলাদেশ এবং পাকিস্তানি চেনানোর সহজ তরিকাটা শিখাই দিই। সেটা হইছে, যখনই দেখবেন লম্বা লম্বা বুকরা, লম্বা লম্বা হিজাব, এটি বাংলাদেশি অথবা পাকিস্তানি। যত আরাবিয়ান কান্ট্রি আছে, সৌদি আরব বলেন, ইরান, ইরাক, যেখান থেকে খুশি আসুক, সোমালিয়া থেকে, কেউ বুকরা পিনবে না, মাথায় অত আয়োজন করে হিজাবও পিনবে না। এটা হচ্ছে এদেরকে সেপারেট করার একটা তরিকা। যে কারণে আমি যখন ইন্ডিয়াতে বললাম আর এখানে বলি, এখানে যখন আমি মুভ করি, ওরা বিশ্বাস করতে পারে না যে আমি বাংলাদেশ থেকে আসছি। আপনাদেরকে আরেকটা ব্রিটিশ এরিয়াতে থাকি, আগে তো মনে করেন লন্ডন একদম জামাতি হাবে থাকতাম, সেখান থেকে বের হয়ে আসছি। এখন মানুষজন অবাক হয়, ইউর ফ্রম বাংলাদেশ এন্ড ইউর মুসলিম। তারা খুবই অবাক হয়, কারণ ওরা যে প্র্যাকটিসিং লোকজন দেখে অভ্যস্ত, বাংলাদেশ এবং পাকিস্তানি, যেটা দেখলেই বুঝে। আমাকে দেখে বুঝে নাই, জিজ্ঞেস করতেছে এশিয়ার কোন দেশ থেকে আসছি, দেখে বুঝছে এশিয়ান। ডিফারেন্সটা বুঝতে পারছেন? আমি আপনাকে আরেকটা ঘটনা বলি, একটু উপরের দিকে শুধু ফেলি, পড়ুক নিজের গায়ে। আমি এক সময় অনলাইনে এরকম একটা ডিসিশন নিলাম যে যে সমস্ত বাচ্চারা বিদেশে জন্ম, যাদের বা বিদেশে আছে ছোট বাচ্চারা, ওদেরকে আমি বাংলা শেখাবো। কারণ ওরা বাংলা আসলে একটা সময় পারে না। যেমন ধরেন ইন্দ্রার যে ছোট বাচ্চাটা যে জন্মাইছে, ও আসলে কোনোদিনও বাংলা, যত যাই বলি না কেন, যদি ইন্দ্রা এবং পলাশ দুইজন যদি না শেখায়, তাহলে কিন্তু এটা হবে না। তো আমি ভুলে যাবে। আমি এরকম, তারপরেও তার যতই শেখাক, তারপরে নৈরিতে যতটা বাংলা যতটা সে পারবে, অতটা কিন্তু ছোট বাবু কিন্তু অতটা পারবে না। টিটু ভাই, নৈরিতা 8 বছর বাংলাদেশে থাকছে, 6 মাস ইন্ডিয়াতে থাকছে, 1.5 বছর ইউকেতে থাকে। ও বাংলা ভুলে গেছে। আই এম সরি টু সে দ্যাট। ভাই ও তো বাচ্চা, ও তো আপনি না। কেন বলতেছি বলি, কারণ ওর স্কুলে থাকে 8 ঘন্টার মতো, টিচার, ফ্রেন্ডস, ক্যান্টিন ম্যান্টিন সব ইংলিশে কথা বলে, যে কোনো দোকানে যান ইংলিশে কথা বলে। ওর একমাত্র বাংলা বলার জায়গা হয়েছে আমি এবং পলাশ, এবং আমাদের ইংলিশ বলার জায়গা হয়েছে নৈরিতা। যেহেতু আমরা বড়, বাইরে কথা বলতে আনইজি ফিল করি, যে কারণে আমাদের কথা ইংলিশ বলার জায়গায় নৈরিতা, যে কারণে নৈরিতা অলমোস্ট বাংলা ভুলে গেছে। ও খুব মানে অনেক ওয়ার্ড মিনিং এখন এক্সপ্রেস করতে পারে না প্রপারলি। মানে এইটা টিটু ভাই যেটা বলতেছেন যে ছোট বাচ্চারা কেন পারে না বাংলাটা, লজিক্যাল এক্সপ্লেনেশনটা আমি দিলাম। আমি একসময় মনে করতাম যে বিদেশ গেছে ঢং, বাংলা ভুলে গেছে। আমি একসময় ট্রল করছি, বিশেষ করে এখন আমি বুঝতেছি যে কেন আসলে ভুলে যায়, কারণ এখানে কিছু করার নাই, কিছু করার নাই, কারণ ওকে স্কুলে প্রজেক্ট করতে হয়, স্কুলের পড়াশোনা সব ইংলিশে করতে হয়। হ্যাঁ, তো একজন মানে বাংলা মানে আমাকে দিয়ে পড়াবে আর কি, তার বাচ্চাকে বাংলা পড়াবে। তো ওকে ঠিক আছে পড়ান। তো সে আমার সাথে টাইম কোনোভাবেই ইয়ে করতে পারছিল না। মানে সে এমন একটা টাইম জোনে থাকে, এমন একটা দেশে থাকে, বিদেশের এমন একটা জায়গায় থাকে যে সে আসলে এটা পারছে না। তো আমি একটা সময় টাইম আর কি 2 জন মিলে আর কি একটা টাইমে ইয়ে করলাম। 2 দিন পরে সে বলল যে না, এই টাইমটাও হবে না। আমি বললাম যে কেন? বলছে এই টাইমে তাকে একজন পাকিস্তানি আরবি পড়ায়। এবং বিদেশে যত জায়গায় আপনি দেখবেন যে বাচ্চাদের আরবি পড়ায়, বাংলাদেশিদের সবার কিন্তু টিচার পাকিস্তানি। এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলি। না, এটা মানে সবাই পাকিস্তানি, এবং সে উর্দুতে কথাবার্তা বলে পাকিস্তানি শিখে। এই যে আমি এর আগে যে স্টুডেন্টটাকে বাংলা পড়াইতাম, ওর তো মানে এটা তো একদম মানে ওর মা তো আমার লিস্টেই আছে, ওর মা তো এখনো দেখতেছে লাইভ। ওকেই তো হচ্ছে গিয়ে মানে ইয়া পড়ায়, মানে বাংলা পড়ায় হচ্ছে গিয়ে পাকিস্তানি, আরবি পড়ায় আরবি পড়ায়। হ্যাঁ, তো সে আমাকে বলল যে না, আমার বাচ্চাকে আসলে ওই পাকিস্তানির ওনাকে টাইম দিতে হবে, আপনি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ না। আপনি কারে কি বুঝাবেন, কারে কি বলবেন? তো আমার ভবিষ্যৎ মানে ঢেকি স্বর্গে গেলেও বাড়া মানে ইউরোপ আমেরিকা যায় মগজ হয় বাংলাদেশই নিয়ে যায়, পাকিস্তানি নিয়ে যায়। মানে আপনি যত কাউ চিল্লা ফাল্লা এই সেই হ্যান ত্যান করেন না কেন, মানে আমি এই কথাটি আমি জানি না ফরিদ ভাই আমার সাথে এক্স্যাক্টলি কবে থেকে ফ্রেন্ড লিস্টে, আমি এটা 2016-17 সালে বলে দিছি যে আমরা হোগামারা খায়া গেছি, আমাদের আর ফেরার কোনো উপায় নাই। এবং এই যে ধরেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যেটা কঠোর হাতে যেটা করতে পারতো, সেটা হচ্ছে এই মাহফিলটাকে যদি মাহফিলের কারণেই আজকে বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে হচ্ছে গিয়ে পড়াই
হ্যাঁ, ওয়াজেই দেশ ধ্বংস করে দিছে এই বাংলাদেশ। ওয়াজটা তথাকথিত কোনোভাবেই ওয়াজ। আওয়ামী লীগ সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমি একটা প্রায় স্ট্যাটাস মানে ভিডিও সহ স্ট্যাটাস দিছিলাম একবার, সেটি হচ্ছে গিয়ে একটা গ্রামের ওয়ার্ড কত বড় হয় ফরিদ ভাই? সেই ওয়ার্ডে, একটা ওয়ার্ডে এক রাত্রে 2023 সালের না 2022 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পিরোজপুর জেলার ফুলঝুরি মঠবাড়িয়া থানার ফুলঝুরি গ্রামের ধানিসাপা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখে এক ওয়ার্ডে 6 জায়গায় মাহফিল হয়েছে এবং মাহফিলের শেষের কিছু সময় আগে কোপাকুপি বাজছে। এইটাকে নিয়ন্ত্রণ প্রয়োজন। হ্যাঁ, আমার হলো গিয়া 6 নাম্বার ওয়ার্ড, আমার বাড়ির পিছনে খালের ওপারে হলো গিয়া 8 নাম্বার ওয়ার্ড। আমরা এইটা থেকে ভাই আমরা বাইর হইতে পারবো না। আমরা মানে কোনো ওয়ে নাই বাইর হওয়ার। এটার কারণটা হলো গিয়ে আমরা যদি অশিক্ষিত হইতাম, আমি আবারও বলতেছি, একই কথা পুনরাবৃত্তি করছি, সেটি হচ্ছে আমরা যদি অশিক্ষিত হইতাম তাইলে আমরা এখান থেকে বের হইতে পারতাম। আমরা হইলাম কুশিক্ষায় সুশিক্ষিত একটি জাতি। হ্যাঁ, আমরা এখান থেকে কখনোই কোনোভাবে বের হওয়ার আমাদের কোনো অপশন সুযোগ নাই। তো এটাই হলো বিষয়। আজকে মনে হয় লাইভটা শেষ করা উচিত। অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নিশ্চয়ই আবার দেখা কথা হবে। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তীতে। জয় বাংলা, জয় শুভরাত্রি। বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।